আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে হাইড্রা এবং রুই মাছ যে ক্লাস নেওয়ার কথা সেটা আমরা ইনশাআল্লাহ আজকে নিব। এবং গাছফড়িং ক্লাস গত ক্লাসে হয়ে গেছে, আমরা সবাই জানি। হ্যাঁ, বিসমিল্লাহ, শুরু। আর দেরি না করি, দেখো আমাদের হাইড্রার 2 নাম্বার চ্যাপ্টারের একটা প্রথম প্রাণী হাইড্রা, তাই না? আচ্ছা, তো হাইড্রার মাঝখানে আমরা প্রথম হাইড্রা নিয়ে পড়বো। হাইড্রা রুই মাছের মধ্যে আজকে হাইড্রা নিয়ে পড়বো। হাইড্রা হচ্ছে আমাদের নিডারিয়া পর্বের প্রাণী বা দ্বিস্তরী প্রাণী বলতে পারি, তাই না? দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী একমাত্র আমরা জানি সবাই যে পরিফেরা হচ্ছে স্তরবিহীন, আর 2 নাম্বার পর্ব দ্বিস্তরী, বাকি সব ত্রিস্তরী। তো আমরা দ্বিস্তরী প্রাণী নিয়ে আসলে প্রথম কথাবার্তা বলা শুরু করবো আর কি। দ্বিস্তরী প্রাণী, তাহলে প্রথম কি বলবো? দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোবাস্টিক প্রাণী, ঠিক আছে? মূলত ডিপ্লোবাস্টিকের মধ্যে একটা আছে মেজর আর একটা আছে মাইনর, ঠিক আছে? আমাদের মেজরটার নাম হইলো যে নিডারিয়া পর্ব, ঠিক আছে? তো দেখো দুইটা আছে আমাদের, একটা হইলো মেজর আর একটা হইলো মাইনর। ডিপ্লোবাস্টিকের মাঝে বা দ্বিস্তরী প্রাণীর মাঝখানে মেজর আর মাইনর 2 ভাগে ভাগ করা আছে, ঠিক আছে? মেজর আর মাইনর। মেজরটাই হইলো, আচ্ছা মাইনরটা আগে লিখি, ঠিক আছে? মাইনরটা আগে লিখি, মেজরটা পরে লিখি। মেজর আর মাইনর, ঠিক আছে? তো মাইনরটার নাম হলো টিনোফোরা। দুইটাই সি দিয়া, দেখো দুইটাই সি দিয়া। একটা হলো টিনোফোরা, টিনোফোরা, ঠিক আছে? আরটা হলো নিডারিয়া, আরটা হলো নিডারিয়া। আচ্ছা, তো এই নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যেই নিডারিয়ার মধ্যেই অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য প্রাণীর নাম হাইড্রা, ঠিক না? তো উল্লেখযোগ্য প্রাণীর নাম কি? হাইড্রা। হাইড্রা, ঠিক আছে? এই যে হাইড্রা সম্পর্কে তোমাকে প্রথমে কয়েকটা তথ্য জানতে হবে। যেমন হাইড্রার আবিষ্কারক কে, পুনরুৎপত্তি ক্ষমতা কে আবিষ্কার করছে এবং নামকরণ কে করছে, ঠিক আছে? তো 3টা তথ্য তোমাকে জানতে হবে হাইড্রা সম্পর্কিত। দেখো, একটা হইলো যে আবিষ্কারককে লিখে ফেলো, বুঝছো? এরকম সাধারণ জিনিস কোথাও পাবা না। আবিষ্কারককে, পাশাপাশি এটার পুনরুৎপত্তি ক্ষমতা কে ব্যাখ্যা করছে, পুনরুৎপত্তি ক্ষমতা কে ব্যাখ্যা করছে, ঠিক আছে? এই জিনিসটা আমরা পড়বো। এবং সাথে সাথে আরেকটা জিনিস পড়তে চাই, বিজ্ঞানীর নামকরণ কে করছে, ঠিক আছে? সব বিজ্ঞানীর নাম লাগে না, কিন্তু এখানে নামগুলা পড়লে ভালো, ঠিক আছে? ইম্পর্টেন্ট হিসেবে পড়তে পারো, ঠিক আছে? মনে রাখবা একটা কথা, এগুলো মনে রাখার জন্য যে ভাইয়া লিনা আপুটা, কি বলবা? লিনা আপুটা। দেখো কি বলতেছি, লিনা আপুটা, আপুটা, ঠিক আছে? এটা দ্বারা কি বুঝাইলাম দেখো তো। লিনা মানে হচ্ছে লিনিয়াস নামকরণ। দেখো, লিনিয়াস নামকরণ, তাহলে নামকরণটা করছে কে? লিনা, লিনিয়াস, ঠিক আছে? আর আপুটা মানে হচ্ছে, মনে রাখবা, আ দিয়া আবিষ্কারক, প দিয়া হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা, ট দিয়া টেমলে, ট দিয়া কি? টেমলে, বিজ্ঞানী টেমলে। তাহলে দেখো বিজ্ঞানী টেমলে কি করছে? পুনরুৎপত্তি ক্ষমতা এবং আবিষ্কার করছে। তাহলে আবিষ্কার এবং পুনরুৎপত্তি ক্ষমতা কে ব্যাখ্যা করছে? বিজ্ঞানী টেমলে, আব্রাহাম টেমলে। আর নামকরণ করছে কে? লিনিয়াস, লিনা, ঠিক আছে? লিনা আপুটা দিয়ে তুমি মনে রাখবা 3টা বিজ্ঞানীর নাম, ঠিক আছে? তাহলে আমাদের 3টা বিজ্ঞানীর নাম কিন্তু বলা হয়ে গেল, ঠিক আছে? তুমি জাস্ট যদি একটা কথা মনে রাখতে পারো, লিনা আপুটা, তাহলে তোমার বিজ্ঞানীর নাম 3টা কথা পড়ে, বিজ্ঞানীর নাম যে 3টা ইনফরমেশন তোমার কভার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে হাইড্রা বলতেছিলাম, হাইড্রার কথা। হাইড্রা দ্বিস্তরী বলছি না? দ্বিস্তরী মানে কি? দ্বিস্তরী মানে কি? দ্বিস্তরী মানে হচ্ছে 2টা স্তর থাকবে। একটা হলো যে একটোডার্ম, এটা হলো এন্ডোডার্ম, তাই না? একটা হচ্ছে একটোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম। তো দেখো, একটা হচ্ছে একটোডার্ম, আর একটা হলো কি? এন্ডোডার্ম, ঠিক আছে? আর বহিস্তর, আর একটা হলো কি? ভিতরের স্তর, তাই না? ভিতরের স্তর। আচ্ছা, তো আমরা জানি ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে একটোডার্ম, এন্ডোডার্মের মাঝখানে মেসোডার্ম থাকে, কিন্তু দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে একটোডার্ম এবং যে এন্ডোডার্ম এর ভিতরে থাকে হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে মনে রাখো এই দুটার মাঝখানে একটা লেয়ার আছে, লেয়ারটার নাম হলো মেসোগ্লিয়া। নাম কি? এটার নাম হলো মেসোগ্লিয়া, নাম হলো মেসোগ্লিয়া, ঠিক আছে? মেসোগ্লিয়া। আচ্ছা, ওকে। এবার আসো কয়েকটা কথা, যে এই যে একটোডার্মটা আছে, একটোডার্মটা পরিণত অবস্থায় গিয়া নাম হয়ে যায় এপিডার্মিস। দেখো, এটা যদি পরিণত অবস্থা চলে যায়, এর নাম হয়ে যায় এপিডার্মিস, ঠিক আছে? আর এন্ডোডার্ম যেটা আছে, এটা পরিণত অবস্থায় গিয়ে রূপান্তর হয়ে যায়, পরিণত অবস্থায় তার নাম হয়ে যায় কি? গ্যাস্ট্রোডার্মিস। নাম কি? গ্যাস্ট্রোডার্মিসের রূপান্তর হইয়া যায়, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, আগে ছিল ডার্ম, পরে হয়ে গেছে ডার্মিস, কি? ডার্মিস। তাহলে দেখো তুমি একই সাথে কয়েকটা তথ্য কিন্তু কভার হয়ে গেল। এবার আসো এই যে মেসোগ্লিয়া সম্পর্কে আসলে একটু পড়ে ফেলি, ঠিক আছে? মেসোগ্লিয়া সম্পর্কে কি পড়বো? মেসোগ্লিয়া সম্পর্কে যেমন নাম্বার 1 তথ্য, মেসোগ্লিয়া কি? একটোডার্ম, এন্ডোডার্মের মাঝখানে একটা জেলির মতো স্তর। তাহলে কয়েকটা কথা, এটা জেলির মতো স্তর, আমরা কিওয়ার্ড গুলো লিখবো এখানে, জেলির মতো একটা স্তর, ঠিক আছে? এটা ভিত্তি পর্দা হিসেবে কাজ করে, মাঝখানে একটা ভিত্তি পর্দা হিসেবে কাজ করে, ভিত্তি পর্দা বা ভিত্তি হিসেবে কাজ করে, ভিত্তি, ঠিক আছে? মেইন কথাগুলো লিখতেছি। এরপর তুমি বলবা যে এই যে মেসোগ্লিয়াটা একটা কঙ্কাল হিসেবে কাজ করে, স্থিতিস্থাপক কঙ্কাল বা ইলাস্টিক কঙ্কাল। দেখো তো মাঝখানে মেসোগ্লিয়াটা জেলির মতো না?
আঠার মতো জিনিস না, তো একটোডাম এনোডামের মাঝখানে জেলির মতো থাকে, যাতে করে একটোডাম এনোডাম যে কোনো সময় নড়াচড়া করার সময় যাতে একটা ঘর্ষণ মুক্ত থাকে, বুঝছো কিনা? তাহলে মাঝখানে একটা কঙ্কাল হিসেবে কাজ করে। কিরকম কঙ্কাল? স্থিতিস্থাপক কঙ্কাল। মানে স্থিতিস্থাপক কথাটা মানে কি? ইলাস্টিক কথাটা মানে কি? মানে একটু নড়াচড়া করতে পারে বা একটু তুমি চাইলে এটা আঁকা বাঁকা করতে পারবা কিন্তু ভাঙবে না, ঠিক আছে? তাহলে মাঝখানে একটা একটা আঠার মতো একটা গঠন। তো এই গ্লিয়া কথাটা মানে হচ্ছে ভিত্তি প্রদানকারী, মেজো মানে মাঝখানে, ঠিক আছে? যেমন তোমরা পড়ছো না নিউরোগ্লিয়া, নিউরনকে ভিত্তি প্রদানকারী, নিউরনের চারপাশে একটা আবরণের মতো একটা জিনিস থাকে, তার নাম হলো নিউরোগ্লিয়া। তাহলে গ্লিয়া কথাটা মানে হচ্ছে ভিত্তি প্রদানকারী, জেলির মতো কিছু একটা বস্তু, ঠিক আছে? এবং এর নাম কি? স্থিতিস্থাপক পর্দা, স্থিতিস্থাপক কঙ্কাল বা ইলাস্টিক কঙ্কাল বলে এটাকে, স্থিতিস্থাপক কঙ্কাল। মেসোগ্লিয়ার আরেকটা নাম আছে মেসোলেমিলা। লেমিলা শব্দ হচ্ছে স্তর, ঠিক আছে? যেমন আমরা চলনাঙ্গ চলনাতে পড়ছিলাম, অনেকগুলো লেমিলা আছে, 10 থেকে 15টা লেমিলা আছে হেপারাসিয়ান তন্ত্রে, তাই না? স্থিতিস্থাপক কঙ্কাল হিসেবে কাজ করে, কঙ্কাল বা ইলাস্টিক কঙ্কাল এটা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা তথ্য, কোথায় বেশি থাকে কোথায় কম থাকে, ঠিক আছে? এটা একটা প্রশ্ন। মেসোগ্লিয়া কোথায় বেশি থাকে কোথায় কম থাকে। আরেকটা পড়া পড়তে পারো, এই জেলির মতো জিনিস, এটা কত কত মাইক্রোমিটার? 0.1 মাইক্রোমিটার, ঠিক আছে? এটার সাথে মিলাই করে ফেলো, 0.1 মাইক্রোমিটার। এটা একটু সংখ্যাটা খেয়াল রাখতে পারো। আরেকটা হচ্ছে কোথায় বেশি থাকে কোথায় থাকে না, ঠিক আছে? এই তথ্যটা তোমাকে পড়তে হবে। তো এটা আমি ভিতর থেকে একটু নিয়ে আসি তথ্যটাকে, দেখি কি আছে। পাদচাকতিতে মনে সবচেয়ে বেশি থাকে, আর কোষিকা মনে থাকে না আমার জানা মতে। দাঁড়াও আমি একটু বই থেকে তারপরে কনফার্ম হয়ে লিখি, ঠিক আছে? হ্যাঁ, পাদচাকতিতে সর্বাধিক থাকে আর কোষিকা সবচেয়ে পাতলা থাকে। তাহলে দেখো কোথায় বেশি থাকে? পাদচাকতিতে সবচেয়ে বেশি থাকে। পাদচাকতিতে সবচেয়ে বেশি থাকে কেন? কারণ হাইড্রার পাদশক্তি মানে কি? পা না, পা চলার সময় যদি একটু পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে বা একটু ভিত্তি থাকে তাহলে ভালো না? আমরা যেমন পায়ের মধ্যে আমাদের ইয়া পরি, স্যান্ডেল পরি বা জুতা পরি একটা ভিত্তি থাকার জন্য, এজন্য তারও একটা স্পেশাল জিনিস আছে, তার নাম কি? এটা তাহলে মনে রাখবো একটা কথা, দুইটা অবস্থান আছে আমাদের, পাদচাকতি, হাইড্রার একটা জিনিসের নাম কি? পাদচাকতি, পায়ের মতো জিনিস, এখানে সবচেয়ে বেশি থাকে, এখানে ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে? আর যেটা কোষিকা আছে, কোষিকার মধ্যে পাতলা থাকে, কি থাকে? কোষিকার মধ্যে পাতলা থাকে, সবচেয়ে পাতলা, ঠিক আছে? তাহলে এই দুটা কথা বলবো যে কোথায় বেশি আছে কোথায় পাতলা আছে, এবং এটার সম্পর্কে স্পেশাল তথ্যগুলা কি কি, ঠিক আছে? যে স্থিতিস্থাপক কঙ্কাল বা নমনীয় কঙ্কাল বলা হয় এটাকে। নমনীয়, নমনীয় মানে হচ্ছে স্থিতিস্থাপক, নমনীয় মানে কি? স্থিতিস্থাপক, বা ইংরেজিতে ইলাস্টিক কঙ্কাল, ইলাস্টিক স্কেলেটন বলতে পারো, ঠিক আছে? তাহলে তুমি এখানেই কি বলে এটাকে, মেসোগ্লিয়া সম্পর্কে তথ্যগুলো এখানেই কভার করে ফেললাম, ঠিক আছে? তাহলে গেল, তাহলে তোমার এখানেই মেসোগ্লিয়া সম্পর্কে তথ্যগুলা এখানেই কভার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এই যে বললাম এপিডার্মিস, এখানে মোট 7টা কোষ থাকে, 7 ধরনের কোষ থাকে, ঠিক আছে? এই 7 ধরনের কোষ আমাকে মনে রাখতে হবে, 7 ধরনের কোষ। তো 7 ধরনের কোষগুলো কি কি দেখো তো? এটা আমি কেমনে মনে রাখতে পারি? তুমি মনে রাখবা যে নিজ পয়সায় সংগ্রহ, কি বলবা? নিজ পয়সায় সংগ্রহ, নিজ পয়সায় মানে তোমার নিজের যে টাকাটা আছে এটাই সংগ্রহ, নিজ পয়সায় সংগ্রহ। এই কথাটা তুমি কি করতে পারো? 7 ধরনের কোষের কথা মনে রাখতে পারো। এপিডার্মিসের 7 ধরনের কোষের নাম দেখো, নিদিয়া নিউরোসাইট কোষ, তুমি বই থেকে মিলাইবা, নিদিয়া নিউরোসাইট কোষ, জ দিয়া জনন কোষ, ঠিক আছে? প দিয়া হচ্ছে পেশিয়াবরণী কোষ, সা দিয়া হচ্ছে কি স্নায়ু কোষ, ই দিয়া স্নায়ু কোষ, আচ্ছা, সং দিয়া হচ্ছে সংবিধি কোষ, তারপরে গ্রহ দিয়া হচ্ছে গ্রন্থি কোষ। মোটামুটি কয়টা হইলো বলতো? 1 2 3 4 5 6, আরেকটা কি? আরেকটা ই দিয়ে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে আরেকবার বলি দেখো তো, নি দিয়া নিউরোসাইট কোষ, জ দিয়া জনন কোষ, ক দিয়া পেশিয়াবরণী কোষ, সা দিয়া স্নায়ু কোষ, ই দিয়া ইন্টারস্টিশিয়াল কোষ, সং দিয়া সংবিধি কোষ, গ্রহ দিয়া গ্রন্থি কোষ, ঠিক আছে? এভাবে মোট 7টা কোষ আছে দেখো, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? 7 ধরনের কোষ কই আছে? আমাদের এপিডার্মিসে আছে। এবং তুমি মনে রাখবা এই যে গ্যাস্ট্রোডার্মিসে গিয়া 2টা কোষ কবে যায়? 2টা কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, অর্থাৎ ভিতরের দিকে যে স্তরটা সেখানে গিয়ে 2টা কোষ থাকে না। মনে রাখবা এই যে নিজ, এই নিজ থাকে না, বুঝছো? তো মনে রাখবা যে এই যে নিজ আছে, নিজ, এই যে নিজ, এই যে নিজ আছে, নিজ, এই যে নিজ কই থাকে না? গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, বুঝছো? অর্থাৎ নিউরোসাইট কোষ এবং জনন কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, বুঝছো? তাহলে তোমার এখান থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন তোমার কভার হয়ে গেল যে ভাইয়া কি কি আছে না আছে সবকিছু মোটামুটি বলা হইলো, ঠিক আছে? তাহলে নিজ পয়সা সংগ্রহের মধ্যে মনে রাখবা যে আমাদের যে গ্যাস্ট্রোডার্মিসে গিয়ে সেটা 2টা কোষ থাকে না, অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিসে 5টা কোষ থাকে, অর্থাৎ তোমার এই কোষগুলো থাকে, পেশিয়াবরণী কোষ, সংবিধি কোষ, স্নায়ু কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থি কোষ, এই মোটামুটি এই 5টা কোষ থাকে, 1 2 3 4 5, 5টা থাকে গ্যাস্ট্রোডার্মিসে, 2টা কোষ থাকে না, নিউরোসাইট কোষ এবং জনন কোষ। আর এপিডার্মিসে বাইরের দিকে 7টা কোষই থাকে, ঠিক আছে? ঠিক আছে কিনা কথাগুলা? হ্যাঁ, এপিডার্মিস, এক্সোডার্মিস, ঠিক আছে? আচ্ছা, আর মেসোগ্লিয়া কিন্তু কোনো কোষীয় স্তর না, দেখো এটা কিন্তু কোষীয় স্তর, এটা কোষীয় স্তর কিন্তু এটা অকোষীয় স্তর। তাহলে মনে রাখবা মেসোগ্লিয়া হচ্ছে
অ্যাক্টোডার্ম দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে অ্যাক্টোডার্ম এনোডার্মের মাঝখানে একটা অকোষীয় স্তর, এটা কোনো কোষীয় স্তর না। হ্যাঁ, আর এই মেসোগ্লিয়ার সম্পর্কে তথ্যগুলো তুমি এখানে পড়ে ফেললে একসাথে এক একটা পেজের মধ্যে সব পড়া গোছানো হয়ে গেছে। ঠিক আছে, আরো আসো, আরো ক্লিয়ার করি, বিজ্ঞানের নামও ক্লিয়ার। ঠিক আছে, আরো আসো, আরো ক্লিয়ার করি। এবার করবো হচ্ছে প্রজাতি সংখ্যা। কি করবো? প্রজাতি সংখ্যা। আরেকটা কথা তোমাকে বলে দিই, এই যে পেশি আবরণী কোষ আছে না, এটা কি পরে ব্যাখ্যা করবো কিনা চিন্তা করতেছি। আচ্ছা, এখানে একসাথে পড়ে ফেলি। দেখো কয়েকটা কথা, এই যে পেশি আবরণী কোষ বা এই কোষগুলো সম্পর্কে বিশেষ বিশেষ কিছু তথ্য আছে, এগুলো পড়ে ফেলি। দেখো, এই কোষগুলো সম্পর্কে বিশেষ কিছু তথ্য। ঠিক আছে, যেমন ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি বলতো? যে কোনো কোষকে রূপান্তর করে ফেলা বা স্পেশাল কোষে রূপান্তর করে ফেলা। ঠিক আছে, বা যে কোনো কোষ মনে করো যে প্রয়োজন হয়েছে নতুন একটা কোষ তৈরি করা, তো ইন্টারস্টিশিয়াল কোষের কারণেই হাইড্রাকে অমর প্রাণী বলা হয়। ঠিক আছে, তুমি যে জানো না যে হাইড্রাকে একটা অংশ কেটে ফেললে আবার একাধিক অংশ তৈরি হয়ে যায়, এটাকে মারা যায় না। ঠিক আছে, তো ইন্টারস্টিশিয়াল কোষ এটাই একমাত্র স্পেশাল কোষ, যে স্পেশাল কোষের কারণে আমাদের যে কোনো একটা কোষ যদি মারা যায় বা নতুন একটা কোষ তৈরি করতে হয়, তখন হাইড্রা এই ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে কি নতুন কোষ তৈরি করতে পারে। বুঝছো? তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা কোষ। ইন্টারস্টিশিয়াল কোষের কথা তোমাকে মনে রাখতেই হবে। ঠিক আছে, আর একটা কথা মনে রাখো, এই যে পেশি আবরণী কোষের কথা বলছি, প দিয়ে পেশি আবরণী কোষ, গেস্টোডার্মিসে গিয়ে সেটার নাম হয়ে যায় পুষ্টি কোষ। বুঝছো? তাহলে এক এপিডার্মিসে যেটা পেশি আবরণী কোষ, গেস্টোডার্মিসে গিয়ে সেটা হয়ে যায় পুষ্টি কোষ। বুঝছো? যদি পেশি, এখানে একটা জিনিস থাকবে মায়োনিম, একটা জিনিস থাকবে মায়োনিম। ঠিক আছে, মায়োনিম থাকবে, মিউকাস দানা থাকবে বাইরের দিকে। ঠিক আছে, তো ভিতরের পড়াগুলো বেশি ইম্পর্টেন্ট না, যেমন একটা প্রশ্ন আসে না কখনো। তুমি একটা কথা মনে রাখবা, এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্টিশিয়াল কোষ, এটার কারণেই যে কোনো একটা কোষ থেকে একটা কোষ রূপান্তর করতে পারে। ধরো যে তোমার একটা কোষের একটা দরকার, কোন একটা কোষ দরকার, তখন এটা যে কোনো কোষ তৈরি করতে ক্ষমতা কার আছে? ইন্টারস্টিশিয়াল কোষের আছে। অর্থাৎ ধরো একটা হাইড্রার একটা অংশ কেটে গেল, এটাকে নতুন করে এই জায়গাটা তৈরি করে দিবে কে? ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি করে দিবে। যে কোনো জননাঙ্গ তৈরি করতে দরকার, জনন কোষ তৈরি করা দরকার, তখন ইন্টারস্টিশিয়াল কোষ কি সাপোর্ট দিবে। বুঝছো কিনা? তাহলে তুমি এটা ইন্টারস্টিশিয়াল কোষের কথা তুমি আলাদাভাবে মনে রাখো যে ইন্টারস্টিশিয়াল কোষ এমন একটা কোষ যেটা যে কোনো কোষ রূপান্তর হতে পারে, যে কোনো কোষ প্রয়োজন তৈরি করতে পারে, এবং এটার কারণে আলটিমেটলি হাইড্রাকে অমর প্রাণী বলা হয়। ঠিক আছে, একবার বোর্ডের একটা এমসিকিউ তে আসছিল, কেন কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। বুঝছো? আচ্ছা, সংবেদী কোষ তো সংবেদন গ্রহণ করবে, গ্রন্থি কোষ কি করবে? বিভিন্ন মিউকাস দানা, পিচ্ছিল এনজাইম ক্ষরণ করবে, বিভিন্ন পিচ্ছিল পদার্থ ক্ষরণ করবে। ঠিক আছে, এই জিনিসগুলো গ্রন্থি কোষের কাজ সহজ। দেখো, তাহলে গ্রন্থি কোষের কাজ সহজ, বিভিন্ন গ্রন্থি কি করবে? বিভিন্ন এনজাইম, হরমোন না আসলে এনজাইম, রস, মিউকাস এগুলো ক্ষরণ করা শুরু করবে। সংবেদী কোষ সংবেদন গ্রহণ করবে। ইন্টারস্টিশিয়াল কোষের কথা বললাম, সাদে স্নায়ু কোষ সংবেদন গ্রহণের সাথে কাজ করবে। প দিয়ে হইলো পেশি আবরণী কোষ, যেটা তোমার এখানে গিয়ে পুষ্টি কোষে রূপান্তর হয়ে যায়, এটা বলছি। তাহলে এপিডার্মিসে যেটা পেশি আবরণী কোষ, এটা হচ্ছে এখানে পেশি আবরণী পুষ্টি কোষে রূপান্তর হয়ে যায়। আর পেশি আবরণী কোষ একটা জিনিস থাকে মনে রাখবা, যে এখানে মায়োনিম না, হ্যাঁ মায়োনিম থাকে, মায়োনিম থাকে, এটা মনে রাখবা। ঠিক আছে, তো দুইটা কথা তোমরা ফেস লাগিয়ে দিও না। পেশি আবরণী কোষে কি থাকে? মায়োনিম। বলছিলাম মায়ো শব্দের অর্থে পেশি, মায়ো শব্দের অর্থে কি? পেশি। তো পেশি আবরণী কি মায়োনিম থাকবে, মায়োনিম। তো তোমার মায়োনিম আর মায়োটুম দেখে তো বলতে পারো কিনা? একটা হচ্ছে মায়োনিম, মায়ো কথাটা অর্থে পেশি বোঝায়, মায়ো কথাটা অর্থে কি বোঝায়? পেশি বোঝায়। তো মায়োনিম, একটা শব্দ হলো মায়োটোম, মায়োটোম। মিউসিন, মিউটিন, মায়ো দিয়ে তুমি প্যাচ লাগাই দিও না। ঠিক আছে, মায়ো দিয়ে আর কি কি আছে বলতো? যেমন আমাদের অ্যাক্টিন, মিউসিন আছে পেশি আবরণের, পেশির মধ্যে মায়োফাইবিল। ঠিক আছে, তারপর আরো কি আছে? এই তো মোটামুটি মায়ো দিয়ে অনেক কিছু আছে, তোমরা পেশি পড়তে গিয়ে পাইবা। তাহলে বলতো মায়োটোম কোথায় পাওয়া যায়, আর মায়োটোম সম্পর্কে তুমি কি কি জানো? আমি একটু হিন্ট দিয়ে দিই, ক্লু দিয়ে দিই। এটা তুমি পড়ছো হচ্ছে পানির বিভিন্ন শ্রেণীবিন্যাস অধ্যায়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে নিউরোসাইট কোষ নিয়ে আমরা একটু আলাদা করে পড়বো, আমরা নিউরোসাইট চিত্র আঁকা দেখাবো। আর জনন কোষ নিয়ে তো পড়বাই, শুক্রাণু ডিম্বাণু আছে, শুক্রাশয় ডিম্বাশয় আছে, এগুলো আমরা পড়বো। ঠিক আছে, তো মোট কথা হচ্ছে এগুলোর ভিতরের পড়া থেকে বেশি একটা কথা আসে না, তোমাকে আগে সুপারফিশিয়াল কোশ্চেনটা সবার আগে পারতে হবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি তুমি মোটামুটি 7টা কোষের একটু একটু তথ্য পাইছো, মেসোগ্লিয়া সম্পর্কে জানতে পারছো, গেস্টোডার্মিসে গিয়ে সেটা কি হবে বুঝতে পারছো। গেস্টোডার্মিসে গিয়ে 2টা কোষ থাকবে না, এটা ভালো করে খেয়াল রাখবা। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, এবার আসো প্রজাতি সংখ্যা। কি সংখ্যা? প্রজাতি সংখ্যা। হাইডার প্রজাতি সংখ্যা কতটা? হ্যাঁ, একটু পড়াশোনা আছে এখানে। হাইডার প্রজাতি সংখ্যা, প্রজাতি সংখ্যা। এবং এর পরের যে বোর্ডে যা লিখবো, এটা হইব এই চ্যাপ্টারের এই ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, দেখো এটা একটু সাজাই দিই, তুমি এই ছকটা কইরা বইয়ের মধ্যে লাগিয়ে দিবা। ঠিক আছে, বইয়ের মধ্যে লাগিয়ে দিবা। দেখো, হাইডার গাছপরিং পড়ার সময় আমি একটা প্রজাতি সংখ্যার ব্যাপারটা দেখাইছিলাম, এখানে একটু স্পেশাল করে ছক বানাইতেছি, কারণ আছে। দেখো, এটা হচ্ছে এই, ঠিক আছে, এই মোটামুটি এইভাবে করে একটা ছক বানাইবা। ঠিক আছে, তাহলে বলবা যে এটা বলবা যে অবস্থান। তুমি কোথায় দেখতেছো জিনিসটা?
অবস্থান, সংখ্যা, ডিটেলস। এটা কি ডিটেলস, বিস্তারিত, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তুমি যেটা জিনিস অ্যাড করবা ভাইয়া, নাম হইলো এখানে জায়গা হবে কিনা বুঝতেছি না, বর্ণ কোর্সিকা, বর্ণ আর কোর্সিকা আমরা এক্সট্রা তথ্য সহকারে এনে কভার করে ফেলবো। হাইড্রা কিন্তু হাইড্রাকে বলা হয় স্বাদু পানির পলিপ। কি বলা হয় জানো? হাইড্রাকে বলা হয় স্বাদু পানির পলিপ, কারণ হাইড্রা স্বাদু পানিতে বাস করে, লবণাক্ত পানিতে হাইড্রা থাকে না, ঠিক আছে। তোমরা লিখতে থাকো আমার সাথে সাথে, স্বাদু পানি বা মিঠা পানির পলিপ, ঠিক আছে, পলিপ। আমরা একটু পরে আর বিস্তারিত ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নাই। দেখো কি 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 বলতে চাই আমি, দেখো যে ভাইয়া এক নম্বর হইলো যে ভাইয়া পৃথিবীতে কয়টা, পৃথিবীতে হলো 40টা, যেখানে বিস্তারিত জানার দরকার নাই, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তোমার বাংলাদেশে কয়টা, বাংলাদেশে কয়টা, বাংলাদেশ হলো 3টা, কয়টা, 3টা। 3টার বিস্তারিত তোমাকে করতে হবে, 3টার বিস্তারিত তোমাকে করতে হবে, 1 2 3, ঠিক আছে। একটা হচ্ছে হাইডা, 3টা আছে আমাদের মোটামুটি। হাইডা ফুসকা, এটার নাম কি? হাইডা ফুসকা। দেখো নামগুলো আমি বলি, একটা হলো হাইডা ফুসকা, একটা হলো হাইড্রা ভিরিডিসিমা, আরেকটা হলো বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা বলে এটাকে, তাই না। আরেকটা হলো হাইড্রা বুলগারিস, যেটা সবচেয়ে কমন, সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা, হাইড্রা বুলগারিস, ঠিক আছে। 3 রকমের আমাদের বাংলাদেশে আছে। এর মধ্যে তোমার 3টার বর্ণ তোমাকে মনে রাখতে হবে। দেখো ফুসকা যে খাই না আমরা, ফুসকা খাই, যে ফুসকার কালার কি হয়, বাদামি হয়। তো মনে রাখবে যে হাইড্রা ফুসকা হচ্ছে বাদামি, হাইড্রা ফুসকা হচ্ছে কি বাদামি। আচ্ছা, হাইড্রা ভিরিডিসিমার কালার কি হবে? দেখো তুমি যদি এটা মনে রাখতে পারো যে এটার একটা অপর নাম হলো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। ক্লোরো কথাটা থাকা মানে তো সবুজ, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল, সবুজ। অথবা তুমি এভাবে খেয়াল রাখতে পারো এই যে হাইড্রা ভিরিডিসিমা, ডিসিমার মধ্যে দুইটা শ আছে, ভালো করে খেয়াল করো। ডিসি বলতে গেলে কিন্তু একটু ধাক্কা খায়, দুটো শ এর মধ্যে ধাক্কা খায়, কিন্তু শ দিয়ে মনে রাখবা সবুজ। তাহলে এটার কালার কি? এটার কালারটা হচ্ছে সবুজ, কালারটা মনে রাখবা কি সবুজ। দুই ভাবে মনে রাখার টেকনিক বললাম, যেভাবে পারো মনে রাখবা বিস্তীর্ণা। আর বুলগারিসের কালার হলো মনে রাখবা যে বর্ণহীনও আছে, বা এটাকে কি বলা হয়, হলদে বাদামি বলা হয়, ঠিক আছে। বাদামি হলুদ বা হলদে বাদামি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, বাদামি হলুদ বা হলদে বাদামি। দেখো তাহলে এমনি বলবা বাহ বাহ, বলবা বাহ, এটা তো পারি। ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, বলো তো ভাইয়া হাইড্রা বুলগারিসের কালার কি, তুমি মনে করো এটা পারছো, পারার পর আমি বললাম বাহ বাহ বাহ, তুমি তো ভালো স্টুডেন্ট, বাহ বাহ, ঠিক আছে। তুমি মনে রাখো যে ভাই আমার জিজ্ঞাসা করছিল হাইড্রা বুলগারিসের কালার কি, আমি পারছি দিকে ভাই আমার বাহবা দিছে, কি দিছে, বাহবা দিছে। বাহবা দিয়ে মনে রাখবা, দেখো মনে রাখবা বাহবা, ঠিক আছে। প্রথম ব দিয়ে মনে রাখবা যে এটা হচ্ছে বর্ণহীন, ব দিয়ে মনে রাখবা কি বর্ণহীন হইতে পারে, অথবা হলদে বাদামি, বাহবার ব দিয়ে প্রথমটা হচ্ছে বর্ণহীন, আর হবা দিয়ে হচ্ছে হলদে বাদামি, হলুদ বাদামি, যেটাই বলো না কেন, ঠিক আছে। এইভাবে তুমি মনে রাখবা কালার গুলা, বুঝছো, টেকনিক্যালি মনে রাখবা। এবং রিভিশনের সময় তোমরা হচ্ছে যে জিনিস মনে থাকে না, কম মনে থাকে, এগুলো একটু বেশি টাইম দিয়ে পড়বা, আর যেগুলো কম বেশি মনে থাকে এগুলো একটু দেখে গেলে কিন্তু হয়ে যাবে, বুঝছো। এজন্য তোমাকে বুঝতে হবে রিভিশনের সময় আমি কি পড়বো, বেশি সময়টা দেবো কোন জায়গার মধ্যে, এটা বুঝতে হবে। সবকিছু সময় দিলে হবে না, সবকিছু পড়ার সময় নাই, ঠিক আছে। আচ্ছা, কোর্সিকার সংখ্যাটা এক্সট্রা বই থেকে আমি অ্যাড করে দিব তোমাকে, এটা হচ্ছে অন্য বইয়ের মধ্যে আছে, এটা তোমাকে এক্সট্রা তথ্য হিসেবে তোমাকে দিয়ে এখানে লিখে দিব আর কি। হ্যাঁ, তোমরা লিখতে থাকো। এই যে বোর্ডে লিখছি, তোমরা হয়তো খাতার মধ্যে লিখলে এটা কি আধা পৃষ্ঠার বেশিতে জায়গা করে ফেলতে পারবা চাইলে, ঠিক আছে, বা 1 পৃষ্ঠার মধ্যে জায়গা করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে আমি তোমাকে এক্সট্রা ইনফো বলি দিই একটা এখানে। যেটা আমাদের হাইড্রা ফুসকা, এটার অপর নাম কিন্তু হাইড্রা অলিগ্যাক্টাস টাইপের বড়, হাইড্রা অলি ফুসকা খায়, তাহলে মনে রাখবো যে হাইড্রা ফুসকার অপর নাম হাইড্রা অলিগ্যাক্টাস। এটার কালার হইলো বাদামি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, কত হইলো এটার সংখ্যা কত মনে রাখবা এইভাবে, এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 4 থেকে 8টা এক্সট্রা তথ্য এগুলা, হ্যাঁ। আর এটা হচ্ছে 6 থেকে 10টা কোর্সিকার সংখ্যা, ঠিক আছে। এটা এক্সট্রা ইনফো একসাথে করে ফেললাম। তাহলে তুমি কি করবা বলো তো, তোমার কাজ হইলো যে খাতার মধ্যে নোট না, এই যে বক্সটা করলাম, এই বক্সটা তুমি ছোট্ট একটা কাগজে লেখা বা স্টিকি নোটের মধ্যে লেখা ওই যে হাইড্রা কততে সংখ্যা এটার উপরে লাগাই রাখবা। তাহলে এটা দিয়ে তোমার এক্সট্রা ইনফো কভার হয়ে যাবে এবং পড়াটা গোছানো অবস্থায় থাকবে, ঠিক আছে। তো একবারই পড়বা, পড়ে প্যাকেট করে রেখে দিবা, শেষ। মানে বারবার পড়বো, বারবার দেখবো, বারবার সময় দিয়ে দেখবো, এই সময় কিন্তু নাই, প্যাকেট করে রেখে দাও, শেষ, ঠিক আছে। আচ্ছা, আর এটা তুমি চাইলে ছোট্ট একটা খাতার মধ্যে বা যেমনি পারো নোট করে রাখবা। এটা দেখতে সুন্দর লাগতেছে, এটা স্ট্রাকচারটা দেখতে সুন্দর লাগতেছে, প্লাস হচ্ছে গোছানো মনে হচ্ছে পড়াগুলা, ঠিক আছে। এই কি, ঠিক আছে। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে এখানে কি কি পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা,
হাইডার শ্রেণীতাত্ত্বিক অবস্থান। এটা শ্রেণীতাত্ত্বিক অবস্থান থেকে আসলে এডমিশনের প্রশ্ন আসে না তেমন একটা, তবে তোমাকে একটু বলে রাখি দেখো, হাইড্রা যে অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত, তুমি এটা কিন্তু বুঝো। এটা কোন পর্বের প্রাণী এটা কিন্তু তুমি পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আসো জেনাস স্পিসিস তুমি কিন্তু পারো। তিনটা জিনিস তুমি ভুল করতে পারো পরীক্ষায়। ভুল করতে পারো হচ্ছে তিনটা জিনিস। একটা হলো ক্লাস, তুমি পরীক্ষায় ভুলে যেতে পারো কোন ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত হাইড্রা। এরপর তোমার কোন অর্ডারের মধ্যে, কোন ফ্যামিলির মধ্যে, এটা তুমি ভুল করতে পারো পরীক্ষায়। কোন অর্ডার, কোন ফ্যামিলি, ঠিক আছে। তো ফ্যামিলি চিহ্নের একটা বুদ্ধি আছে। ফ্যামিলি চিহ্নের একটা বুদ্ধি হইলো ফ্যামিলির নামে শেষে একটা ডাই থাকবে। কি থাকবে? ডাই, DAE, এই কথাটা থাকবে। দেখো, এই কথাটা থাকলে তুমি ধরে নিবা এটা ফ্যামিলি বোঝায়, ঠিক আছে। তো এই কথাটা আমি ঘাসফড়িং ক্লাসের মধ্যে বলছি। তুমি হাইড্রা খোলো, ঘাসফড়িং খোলো আর রুই মাছ খোলো, তিন জায়গাতেই দেখবে যে ফ্যামিলির নামটা শেষে ডাই আছে। এটা একটা নিয়ম। ফ্যামিলি লিখতে হলে কি দিতে হয়? DAE দিতে হয়। তাহলে তুমি DAE দিকে চিনে ফেলতে পারবা। তোমাকে যদি বলে হাইডি ডাই, হাইডি ডাই, তুমি চিনে ফেলবা একটা ফ্যামিলি, ঠিক আছে না? তাহলে দেখো, আর ক্লাস কি হবে? ক্লাস হচ্ছে হাইড্রোজোয়া, আর একটা অর্ডার হচ্ছে হাইড্রোইডা, ঠিক আছে। এটা হচ্ছে হাইড্রোজোয়া, জোয়া থাকবো শেষের দিকে, হাইড্রোজোয়া। আর এটা অর্ডারের শেষে কি থাকবো? হাইড্রোইডা, ওইডা, ঠিক আছে। তো হাইড্রোইডা কি থাকবো? হাইড্রোইডা থাকবো। দেখো কেমন মনে রাখবা, এমন পারবা, ক্লাসে যাই, ক্লাসে যাই মানে কি? ক্লাসের নাম শেষে জোয়া কথা থাকবো, জোয়া। তাহলে দেখো, তুমি কিন্তু কিংডম পারবা, ফাইলাম পারবা, জেনাস স্পিসিস পারবা। ভুল পরীক্ষার হলে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, ঠিক আছে, যদি পরীক্ষা আসে আর কি। তাহলে তুমি ফ্যামিলি তো টেকনিক শিখে দিলাম, এই টেকনিক দিয়ে তুমি কভার করে ফেলতে পারবা। আর ক্লাস অর্ডারের মধ্যে এমনি পারবা যে ক্লাসে যাই মানে হাইড্রোজোয়া থাকবো শেষে, হাইড্রোজোয়া, ক্লাসে যাই। আর অর্ডার ওইডা, দেখো অর্ডার ওইডা, অর্ডার ওইডা, ঠিক আছে। তো এইভাবে যদি তুমি পড়ো, তুমি আশা করি দেখা গেছে যে তুমি শ্রেণীতাত্ত্বিক অবস্থান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাও তুমি পেরে দেবা, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি হাইড্রার প্রথম দিকের কথাগুলো কভার করলাম, যে বিজ্ঞানীর নাম, তারপরে তোমার প্রজাতি সংখ্যা, একটা বেসিক ব্যাপারটা কভার করলাম, মেসোগ্লিয়া কি পড়ে ফেলছি, ঠিক আছে, শেষ। তাহলে বলো এতটুকু বুঝছো কিনা বলো সবাই। তাহলে আমরা নেক্সট যে বোর্ডে দেখবো, এটা হবে আজকের ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। বলো সবাই বুঝছো কিনা, একটু সবাই জানাইতে হবে। হ্যাঁ, মায়োটোম তোমরা পারছো, মাশাল্লাহ। মায়োজেনিক ক্রিয়া, হ্যাঁ পারছো। মায়োটোম হলো তোমার কোথায় যেন থাকে? কন্ডেক্টিসে না, কোথায় যেন থাকে, ভুলে গেলাম নাকি। আচ্ছা, 60 জোড়া থাকে, এটা মনে আছে। মায়োটোম বেশি, কন্ডেক্টিসিস তো নাকি, এটা উল্টাই দেখি দাঁড়াও। কন্ডেক্টিসে না, কোন পর্বের মধ্যে থাকে মায়োটোম পেশি বলতো? 60 জোড়া থাকে, হ্যাঁ এটা মনে আছে, 60 জোড়া। ইরিকর্ডাটা, সেফালোকর্ডাটা, সরি সেফালোকর্ডাটার মধ্যে থাকে, কন্ডেক্টিসে না, কন্ডেক্টিসে না, সেফালোকর্ডাটা। ওই সি দিয়ে মনে আছে, এজন্য কন্ডেক্টিস বলে ফেলছি। সেফালোকর্ডাটার মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, গেল। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে তোমরা যেভাবে বলছো ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবা, শেষ। এবার আসো মুছে ফেলি করে আমাদের স্পেশাল ডাস্টার। তাহলে স্ক্রিনশট নিতে পারো কেউ কেউ চাইলে। আমি তোমাকে যেভাবে শিখাই দিছি, এই তুমি এই স্টাইলে সাজাই নিতে পারো আর কি, বুঝছো। সাজাই নিলে তোমার পড়াটা সুন্দর লাগবে, এটা হলো কথা, ঠিক আছে। মুছে ফেললাম, 1 2 3। ট্রিক্স গুলো ফলো করবা, কিভাবে বলছি খেয়াল রাখবা। তাহলে দেখবা যে একটা সময় গিয়ে তোমার কনফিডেন্স আসতেছে, যে পারবো মনে হয়, মনে থাকতেছে, এরকম একটা ভাব আসবে, এবং তুমি এমসিকিউ দিকে কনফিউজ হবে না, ঠিক আছে। ট্রিক্স গুলা খেয়াল রাখলে তোমাদের এমসিকিউ কনফিউজ হচ্ছে না। তাহলে আশা করি তোমরা এই ছকটা যেভাবে বলছি বইয়ের মধ্যে লাগাই দিবা, আমার কথা মতো চলবা, দেখবা যে পড়া গোছানো হচ্ছে। আর বইয়ের মধ্যে লেখা রাখবা এই ট্রিক্সটা, লিনা আপুটা, তাহলে দেখবা যে তোমার বিজ্ঞানীর নাম সহ হয়ে গেল, ঠিক আছে। এবার আসো আজকের ক্লাসে স্পেশাল ম্যাজিক, সেটা হলো ম দিয়া সবকিছু শেষ করে ফেলবো, ঠিক আছে। ম দিয়া, চলো বিসমিল্লাহ। ম দিয়ে আমরা অনেক কিছু করবো। ম ম দিয়ে মজা করে ম্যাজিক দেখাবো আজকে, ঠিক আছে। মতে মজা, মতে ম্যাজিক, ঠিক আছে। ম দিয়ে মজা করে ম্যাজিক দেখাবো, চলো। নাম্বার 1, মতে মনে রাখবা এরা হচ্ছে মুক্তজীবী। কি? এরা হচ্ছে মুক্তজীবী, অর্থাৎ মুক্ত ভাবে জীবনযাপন করে, ঠিক আছে। পরজীবী না, সহজীবী না, মনে আছে কিনা, মৃতজীবী না, ঠিক আছে, মুক্তজীবী, ফ্রি লিভিং, ঠিক আছে, নাম্বার 1। তাহলে নাম্বার 2, এরা হচ্ছে তোমার মিঠা পানিতে থাকে। কই থাকে? মিঠা পানিতে থাকে, মিঠা পানিতে বসবাস করে।
তার মানে এদেরকে তুমি লবণাক্ত পানিতে রাখতে পারবা না, এদেরকে সামুদ্রিক পানিতে রাখতে পারবা না। মনে রাখো, মিঠা পানির অপর নামই স্বাদু পানি, মিঠা পানির অপর নামে কি স্বাদু পানি, আর লবণাক্ত পানির অপর নাম হলো সামুদ্রিক প্রাণী। ঠিক আছে, সামুদ্রিক পানি নট প্রাণী। ঠিক আছে, তো মিঠা পানিতে বসবাস করে দেখতে এদেরকে বলা হয় স্বাদু পানির পলিপ। কি বলা হয়? স্বাদু পানির বা মিঠা পানির পলিপ বলা হয় এদেরকে, বুঝছো? স্বাদু পানির পলিপ বলা হয়। আলিম স্যারের বই মানে লেখা আছে, বুঝছো? এবং যেহেতু তুমি পানি নিয়ে কথাবার্তা বলছো, তোমাকে পানি নিয়ে সব করে ফেলতে হবে এখন। ঠিক আছে, পানি নিয়ে মানে হাইডার পানি নিয়ে, সারা বইয়ের পানি নিয়ে না। তো হাইডা স্বাদু পানি বা মিঠা পানি পছন্দ করে, সাথে সাথে শীতল পানি পছন্দ করে। তার পানির কিছু বৈশিষ্ট্য আছে। তাকে পানিটা কি হতে স্থির হইতে হবে, স্থির হইতে হবে, পানিটা পরিষ্কার হইতে হবে। ঠিক আছে, সব পানিতে কিন্তু তুমি হাইডা পাবা না। তুমি যদি একটা সামুদ্রিক সাগরে গিয়ে যদি হাইডা খুঁজো তাহলে হইব না। তোমাকে পানি স্থির হইতে হবে, তোমাকে পানি পরিষ্কার হতে হবে। ঠিক আছে, কি হতে হবে? পরিষ্কার হইতে হবে। এরকম এরকম জায়গায় গিয়ে যদি তুমি একটু গবেষণা করো, হয়তো তুমি হাইডা খুঁজে পাবা, বুঝছো? ঠান্ডা পানি হইতে হবে, গরম পানিতে গেলে হবে না। ঠিক আছে, তাহলে শীতল পানিতে থাকতে হবে তোমাকে। শীতল পানি পছন্দ করে হাইডা। ঠিক আছে, শীতল পানি পছন্দ করে। শীতল পানি যে বললাম মানে ঠান্ডা, তো তোমাকে এখন পরে ফেলতে হবে দেখে তো কত ঠান্ডা, কত তাপমাত্রা। আনসার হচ্ছে 20°C। এটা বইয়ের শেষের পৃষ্ঠায় আছে, একবারে বইয়ের শেষের পৃষ্ঠায় আছে, আমি একবারে এখানে পড়ে ফেলবো। ঠিক আছে, মনে রাখবো যে 20°C তাপমাত্রায় এটা পছন্দ করে। তাহলে হাইডা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পছন্দ করে? 20°C। আর রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে বাঁচে না? 14। রুই মাছের প্রজনন তাপমাত্রা কত? 24 থেকে 28। ঠিক আছে, তাপমাত্রা একসাথে খেয়াল রাখবা কিন্তু সব। সারা বইয়ের সকল তাপমাত্রা একসাথে পড়ে ফেলবা, রুট করা আছে কিনা তোমাদের জানি না। সারা বইয়ের সকল তাপমাত্রা মানে উদ্ভিদ বিজ্ঞান বলো, পানি বিজ্ঞান বলো, সব তাপমাত্রা একসাথে করে ফেলবা। ঠিক আছে, সালোক সংশ্লেষণের তাপমাত্রা কত, শ্বসনের তাপমাত্রা কত, কেলভিন চক্রের তাপমাত্রা কত, হ্যাচো-স্ল্যাক্স চক্রের তাপমাত্রা কত, তারপরে তোমার এই যে বিভিন্ন জ্বরের তাপমাত্রা, আমি কিন্তু একটা কন্টেন্ট দিছিলাম, তোমরা হয়তো অনেকে খেয়াল করো নাই। সাইনোসাইটিস জ্বরের তাপমাত্রা কত, ওটাইটিস মিডিয়া তাপমাত্রা কত, ম্যালেরিয়া জ্বরের তাপমাত্রা কত, ডেঙ্গু জ্বরের তাপমাত্রা কত, এভাবে সকল তাপমাত্রা কিন্তু তোমাকে একসাথে করে ফেলতে হবে। রিভিশনের সময় তোমাকে এটা হেল্প করবে। ঠিক আছে, এটা ফলো করো, যেগুলো বলছি মুখে এগুলো তুমি ফলো করো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা পড়ে ফেললাম। তাহলে শীতল পানি পছন্দ করে, এটা পড়ে ফেলছি। আচ্ছা, এবং মতে আর কি বলবা? মতে বলবা যে এরা মাংসাশী। এরা কি? মতে এরা হচ্ছে মাংসাশী। মতে এরা হচ্ছে মাংসাশী, অর্থাৎ তারা মাংসাশী ইংরেজি কি বলতো? কার্নিভোরাস। কার্নিভোরাস, কার্নিভোরাস। ঠিক আছে, কার্নি মানে মাংস, ভোরাস মানে খাদক। ঠিক আছে, আচ্ছা, তো যেহেতু কার্নিভোরাস বললাম, বলো তো বাকিগুলা কি কি? যে আমাদের কি বলে এটাকে, আমাদের যে ঘাসপুরিং আর রুই মাছ কি বলতো? ঘাসপুরিং আগে পড়াইছিলাম কিন্তু আমি। ঘাসপুরিং প্লাস রুই মাছ হচ্ছে তৃণভোজী, অর্থাৎ তারা হচ্ছে হার্বিভোরাস। হার্বিভোরাস। ঠিক আছে, আর মানুষ কি? মানুষ হচ্ছে তোমার কি? অমনিভোরাস বা সর্বভোগ প্রাণী। সর্বভোগ, অমনিভোরাস। অমনি শব্দের অর্থই হচ্ছে তোমার সর্বভোগ বুঝায়। ঠিক আছে, এই কথাটা তুমি ফলো করবা। গেল, যেহেতু বললাম মাংসাশী, তার মানে তোমাকে এখন পড়ে ফেলতে হবে হাইডার খাদ্য কি কি। ঠিক আছে, হাইডার খাদ্য কি কি, তাহলে তোমাকে পড়ে ফেলতে হবে কি হাইডার খাদ্য কি কি। ঠিক আছে, সারা বইয়ের তথ্য একসাথে করে ফেলবে এখানে, 1-2 পেজের নোটের মধ্যে দেবে, সব শেষ। বুঝছো? আচ্ছা, খাদ্য কি কি, দেখো খাদ্য করে ফেলতে হবে। সকল খাদ্য কি বা শিকার কি কি? শিকার খাদ্য মানে কি? হাইডার শিকার না, শিকার কি কি শিকার করতে পছন্দ করে, বা হাইডার খাবার গুলা কি কি, তোমাকে এখন পড়ে ফেলতে হবে। দেখো, একটা কথা হইলো যে এই যে শিকার, সকল শিকার কি খায়, সকল খাবার কি হাইডা খায় না। যেসব শিকারের মাঝখানে, যে সকল শিকারের মাঝখানে একটা স্পেশাল পদার্থ আছে, স্পেশাল রাসায়নিক পদার্থ তারা খায়। ঠিক আছে, সেই স্পেশাল রাসায়নিক পদার্থের নাম হলো গ্লুটাথিওন। নাম কি? গ্লুটাথিওন। যেসব শিকারের মাঝখানে গ্লুটাথিওন নামক পদার্থ আছে, সেসব গ্লুটাথিওন পদার্থকে প্রতি আকৃষ্ট হয়েই হাইডা তাদেরকে শিকার করতে যায়। তাহলে হাইডা যাকে শিকার করবে তার মধ্যে স্পেশাল রাসায়নিক পদার্থ আছে, তার নাম হলো গ্লুটাথিওন। এই গ্লুটাথিওনের নামটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো শিকার করার একটা সত্য কি? সত্য হইলো তাকে কি থাকতে হবে? গ্লুটাথিওন নামক রাসায়নিক পদার্থ থাকতে হবে। তাহলে সেসব শিকারকে কি কয়? শিকারকে হাইডার খাদ্য হিসেবে খায় আর শিকার করে। ঠিক আছে, এছাড়াও হাইডার কিছু স্পেশাল খাদ্য আছে যেখান থেকে প্রায় প্রশ্ন আসে মেডিকেল ডেন্টালে, তোমাকে এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। হাইডার খাদ্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সব অনেকে ছন্দ দিয়ে পড়ায়, তো আমি তোমাকে একটু অন্য স্টাইলে পড়ায় দেখাই। দেখো, অন্য স্টাইলে পড়ায় দেখাই, তো তুমি মনে রাখতে পারো। তুমি বলবো যে ভাইয়া ABCD বলবা, KR, ABCD KR। ঠিক আছে, তুমি ABCD KR দিয়ে পড়তে পারো। তোমার যদি মনে হয় যে ভাই আমি অন্য কোনো ছন্দ দিয়ে পড়বো, ইচ্ছা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আমার কাছে এটা সহজ লাগবে, আমি এটা মনে রাখতে পারতাম আর কি। এতে কেমন রাখবা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী বা সন্ধিপদী প্রাণী। ঠিক আছে, তো সুন্দর করে লেখা আছে ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। কি লেখা আছে? ক্রাস্টাসীয় সন্ধিপদী। তাহলে এ দিয়েছে আর্থ্রোপোড। আর্থ্রোপোড,
আর্থ্রোপোডা মানে তো বুঝতেছো, জানোই তো সন্ধিপতি প্রাণী। আচ্ছা বি, বি দিয়ে তুমি একটা কথা খেয়াল রাখবা যে ভাইয়া আমাদের আমাদের বাংলাদেশে একটা খেলা আছে আমাদের বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর ইন্ডিয়াতে যেটা হয় এটা হচ্ছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ঠিক আছে, তো তুমি একটা কথা ভেবে পড়বা বিপিএল, কি বলবা? বি দিয়ে তুমি বলবা যে বিপিএল। ঠিক আছে, পিএল দিয়ে পড়বা যে কি? পতঙ্গের লার্ভা। পিএল দিয়ে কি? পতঙ্গের লার্ভা। পতঙ্গের লার্ভা আমি নিজে বানাইছি আর কি, এটা বুঝছো, নিজের মতো করে বানাইছি, দেখলাম যে মোটামুটি মিলে যায়। কারণ এই হাইডের খাদ্যগুলো তুমি যদি মুখস্থ করো দেখবা যে কদিন পরে গিয়ে তুমি একটা দুইটা মনে আছে, বেশি বেশি অন্যগুলো মনে নাই। এজন্য একটু এবিসিডি কে আর দিয়ে পারবা, এবিসিডি কে আর, এবিসিডি কে আর। ঠিক আছে, সি দিয়ে হচ্ছে সাইক্লপস, সি দিয়ে কি? সাইক্লপস। আমি একটু গবেষণা করে দেখলাম যে মিলে গেছে আর কি, বুঝছো, এজন্য মিলাই দিছি। ডি দিয়ে ড্যাফনিয়া, ডি দিয়ে হচ্ছে ড্যাফনিয়া, ড্যাফনিয়া। ঠিক আছে, তুমি বইতে খুলে দেখো সবগুলো কভার হয়ে গেছে। এবং ডি দিয়ে মনে রাখবা ডিম, ডিতে কেমন রাখবা? ডিম। কিসের ডিম? মাছের ডিম। কিসের ডিম? মাছের ডিম। ঠিক আছে। আচ্ছা কে, কে দিয়ে কৃমি, কে দিয়ে হচ্ছে কৃমি। ঠিক আছে, কে দিয়ে হচ্ছে কৃমি মনে রাখবা। ঠিক আছে, আর দিয়ে হচ্ছে রোটিফার, যেটা আগের বইয়ে ছিল তোমাদের বইয়ে নাই, রোটিফার। ঠিক আছে, বাংলাতে ভেবে লেখা ছিল, নতুন এডিশনের বইয়ে নাই। ঠিক আছে, তবে অন্য বইয়ে আছে রোটিফার, লেখা রাখো। তাহলে বলো তো খাবারগুলো কভার হয়ে গেছে কিনা? এবিসিডি কেয়ার দিয়া আর্থ্রোপোড বা কাস্টাসিও আর্থ্রোপোডি প্রাণী, কাস্টাসিও মানে চিংড়ি জাতীয় পদার্থ আর কি। হ্যাঁ, তো আর্থ্রোপোডা পরের প্রাণী, বিপিএল পতঙ্গের লার্ভা, সাইক্লোপস, ড্যাফনিয়া, কৃমি, রোটিফার। দেখছো, তুমি যদি খেয়াল রাখতে পারো তুমি কদিন পরে গিয়ে বলতে পারবা এবিসিডি কেয়ার, এবিসিডি কেয়ার, এবিসিডি কেয়ার। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এবিসিডি কেয়ার দিয়ে তুমি চাইলে সবগুলো খাদ্য মনে রাখতে পারো, এবং এর সাথে খাদ্য কথাটা মাথার মধ্যে আসার সাথে সাথে তুমি গ্লুটাথিওনের কথা মনে করে ফেলবা। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটা চলে গেল। এবার আসো ম দিয়ে আর কি কি হইতে পারে ভাইয়া? ম দিয়ে মিঠা পানি বলছি, মাংস শেষে বলছি, শেষের পানি বলছি। ম দিয়ে আসো গুরুত্বপূর্ণ একটা টপিক, নাম হলো মিথজীবিতা দেখায়। তারা কি দেখায়? এটা হচ্ছে মিথজীবিতা প্রদর্শন করে, মিথজীবিতা প্রদর্শন করে। ঠিক আছে, মিথজীবিতা মানে কি? সিম্বায়োসিস, তাই না? সিম্বায়োসিস। আচ্ছা, তো কথা হচ্ছে মিথজীবিতা মানে কি? আমরা সবাই জানি যে দুইটা প্রাণী একসাথে থেকে একজন আরেকজনের উপকার করবে। ঠিক আছে, একজনের উপকার করবে। আর সহজীবিতা মানে কি বলতো? প্রথম অধ্যায়ে পড়ছিলা যে কথা হচ্ছে ভাই দুজন থাকবো একসাথে, ঠিক আছে, কিন্তু কারো উপকার না করতে পারলেও অপকার করবো না। ঠিক আছে, আমাদের সবাইকে সহজীবী হইতে হবে। আমাদের সবাইকে কি হতে হবে? সহজীবী। যেখানে আমরা যদি কারো উপকার না করতে পারি, অপকার করবো না। ঠিক আছে, এটা হলো আমাদের শিক্ষা, জীবনের শিক্ষা। আমাদেরকে কি হইতে হবে? সহজীবী হইতে হবে। ঠিক আছে, মিথজীবী না হইতে পারলো, মিথজীবী হইতে পারলে ভালো, যে একে অপরের উপকার করবো। কিন্তু আমরা যদি মিথজীবী না হইতে পারি, অ্যাটলিস্ট আমাদেরকে জীবনে সহজীবী হইতে হবে। কারো উপকার না করতে পারলে অপকার করবো না। ঠিক আছে, মনে রাখবা সিম্বায়োসিস। যেহেতু বললাম সিম্বায়োসিস, তার মানে অবশ্যই একজন আরেকজনকে উপকার করে। কে কারে উপকার করে? অবশ্যই হাইড্রাইন থাকবো, আরেকজন কে আছে? আরেকজন একটা শৈবাল। ঠিক আছে, তো আমি এখানে নামগুলো লিখবো। দেখো, একই সাথে আমি মিথজীবিতা করে ফেলবো এখানে। দেখো, এটাকে বলে অ্যাডমিশন স্টাইলের পড়া। একাডেমিকে এই কাজটা দেখলে অসুবিধা নাই, একাডেমিকের এমসিকিউ গুলো কভার হয়ে যাবে সুন্দর মতোই। ঠিক আছে, একটু গুছানো রূপে আর কি, এভাবে কেউ পড়ায় না। দেখো, নাম কি? হাইডা। অবশ্যই হাইডা থাকবে এখানে, আর আরেকজন তার সাথে ভালোবাসার সঙ্গী, নাম হলো শৈবাল। ঠিক আছে, হাইডা থাকবে এবং কি থাকবে? শৈবাল থাকবে এখানে। ঠিক আছে, তো একজনের, তাহলে দেখো একজন আরেকজন কিন্তু ভালোবাসার সম্পর্কে থাকবে। ঠিক আছে, হাইডা শৈবালকে কিছু জিনিস দিবে, উপকার করবে, শৈবাল হাইডাকে কিছু জিনিস দিয়ে উপকার করবে। এটাই তো ঘটনা নাকি? কি কি জিনিস দিবে এটা জাস্ট কমন সেন্স। ঠিক আছে, আমি কমন সেন্স দিয়ে দেখাবো কিভাবে কমন সেন্স। ঠিক আছে, কি কি জিনিস দিবে আমরা কমন সেন্স দিয়ে বাই করবো এখানে, কমন সেন্স দিয়ে বাই করবো। ঠিক আছে, এই যে একটা সম্পর্ক, এ এর কিছু দিচ্ছে, এ এর কিছু দিচ্ছে, এটার নাম হলো মিথজীবিতা। তো হাইডা যেহেতু বললাম, এখানে কোন হাইডা? সব হাইডা না, সবুজ হাইডা যেটাকে বলে, আমরা যেটা এখানে মাঝখানে লিখছিলাম ক্লোরোহাইডা ভিরিডিসিমা, সংক্ষেপে আমি লিখলাম সিবি, ক্লোরোহাইডা ভিরিডিসিমা, সিবি ক্লোরোহাইডা ভিরিডিসিমা, সবুজ শৈবাল যেটা। হ্যাঁ, সরি আমি কি ভুল করলাম? না, ঠিক আছে। আর শৈবালটার নাম কি? জো ক্লোরেলা, জো ক্লোরেলা, ক্লোরেলা। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি কারা কারা ভালোবাসা সম্পর্কে আবদ্ধ, কারা কারা মিথজীবিতা সম্পর্কে আবদ্ধ তারা বুঝলাম। এখন হচ্ছে কিভাবে সম্পর্ক করা হয়েছে, কি কি দিচ্ছে, কি কি নিচ্ছে। ঠিক আছে, তুমি কমন সেন্সে চিন্তা করো ভাই, এই যে হাইডা একটা প্রাণী না, আর শৈবাল একটা উদ্ভিদ। তো চিন্তা করো, প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এই কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে সেটা শৈবাল খাবার তৈরি করতে পারে। তাহলে শৈবালকে খাদ্যের যোগান দিল, শৈবালকে খাদ্যের যোগান দিল। পাশাপাশি এই যে হাইডার মধ্যে, হাইডার দেহের মধ্যে কিন্তু শৈবালটা থাকে, তো একটা আশ্রয়ের ব্যবস্থা করলো। ঠিক আছে, হাইডা কি দিল? আশ্রয় দিল। ঠিক আছে, আশ্রয় দিল। আরেকটা কি করতে বলো তো? আশ্রয় দিল, তার খাওয়ারের ব্যবস্থা করে দিল। ঠিক আছে না? আচ্ছা, তাহলে বলো কি কি করছে? আরেকটা কাজ আছে, কিভাবে হাইডা শৈবালকে উপকৃত করছে? আশ্রয় দিল, খাবার দিল। এছাড়াও এই যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে না, হাইড্রা একটা পানি না, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইডটা কাজে লাগে শৈবাল যে একটা উদ্ভিদ, এটা সালোক সংশ্লেষণ করতে পারে না? করতে পারে অবশ্যই। ঠিক আছে, তাহলে আরেকটা ভাবে কিন্তু হেল্প করলো। সংক্ষেপে আমরা লিখলাম পিএস,
ফটোসিনথেসিস হেল্প করে। তাহলে বলতো হাইড্রাকে শৈবালকে উপকার করলো, খুবই কমন সেন্স যে ভাইয়া হাইড্রা শৈবালকে কি করলো, খাবারের একটা সাপ্লাই দিল, ঠিক আছে, খাবারের সাপ্লাই করে দিল, ঠিক আছে না, খাবারের একটা সাপ্লাই দিল, শালক সংশ্লেষণে হেল্প করলো, এছাড়া আশ্রয় দিল, ঠিক না, এটা সব সহজে তুমি বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর শৈবাল কিভাবে হাইড্রাকে উপকার করলো, ওই যে হাইড্রার সকল কার্বন ডাই অক্সাইড, বজ্র এগুলা হাইড্রা ত্যাগ করে ফেলতে পারলো, এটা কি শৈবাল তার উপকার করছে না অপকার করছে? তাহলে বজ্র পদার্থ দূর করছে তার, দেখো সকল বজ্র পদার্থকে নাই করে দিছে, এটা একটা উপকার করলো। এছাড়াও শৈবালকে ব্যবহার করলো খাদ্য, হাইড্রাজের একটা খাবার পাবো, দেখো অক্সিজেন সাপ্লাই দিল, অক্সিজেন, এটা পানি না, অক্সিজেন লাগবে না, উদ্ভিদটা কি করলো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন উৎপন্ন করলো, এটা তাকে হেল্প করলো, ঠিক আছে না। আরো কয়েকভাবে উপকার করে, সকল বজ্র দূর করে দেয়, সকল কার্বন ডাইঅক্সাইড দূর করে দিচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটাকে নাই শৈবাল উদ্ভিদটা গ্রহণ করে ফেলতেছে, এটা একটা লাভ, ঠিক না। তাহলে বুঝতেছো কিনা যে একজনের মাঝে একজন কিন্তু ভালোবাসার সম্পর্ক আছে, বুঝছো, একজন কিন্তু উপকার করতেছে, এটার নাম হচ্ছে মিথজীবিতা, এটার নাম হচ্ছে সিম্বায়োসিস, ঠিক আছে না। তুমি এইভাবে করে কি করবা, যে এই জিনিসটা তোমাকে যে স্ট্রাকচারটা সাজাই দিছি, এই স্ট্রাকচারে বইয়ের মধ্যে লিখে রাখতে পারো, খাতার মধ্যে নোট করে রাখতে পারো, ঠিক আছে। খাতাটা বইয়ের মধ্যে লাগিয়ে দিবা, তবে চেষ্টা করবা হচ্ছে বইয়ের মধ্যে নোট করার জন্য, ঠিক আছে। সকল বজ্র এ করলো। এছাড়া তুমি বলো তো এই যে অক্সিজেন দিল, এই যে শৈবালটা ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন দিল, অক্সিজেনটাকে শ্বসনে হেল্প করছে না, তুমি বলতে পারো শ্বসনে হেল্প করলো, ঠিক আছে না। তাহলে এইভাবে করে তুমি চাইলে কিন্তু পুরো একটা সাজাই নিতে পারো। তাহলে মিথজীবিতা কিন্তু পড়ে ফেলছি, আর পড়বো না, ঠিক আছে। এই চ্যাপ্টারের সর্বশ্রেষ্ঠ টপিক ছিল যে মিথজীবিতা, আমরা এখনই পড়ে ফেলছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, এইভাবে সাজাই রাখলে কিন্তু মজা লাগবে, পড়াটা সহজ লাগবে। আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু কিন্তু পড়ছি। ম দিয়া তুমি আরো কথা মনে রাখতে পারবা, ম দিয়ে কিন্তু মেসোগ্লিয়া আছে, তাই না, এটা কিন্তু পড়ছি। আচ্ছা, ম দিয়ে তুমি আরো কথা মনে রাখবা যে ম দিয়া মুকুল উদ্গম, ঠিক আছে। এদের মুকুল উদ্গম নামে একটা জিনিস দেখা যায়, ঠিক আছে। মুকুল উদ্গম জিনিসটা কি, এটা হচ্ছে একটা অজনজনন প্রক্রিয়া। মুকুল মানে কি, মুকুল মানে হচ্ছে বাচ্চা, পিচ্চি, ভ্রূণ, ঠিক আছে, বাচ্চা জিনিস। তাহলে এটা বাচ্চা হাইড্রার মুকুল বলতে পারো তুমি, ঠিক আছে। তো মুকুল উদ্গম এমন একটা প্রক্রিয়া যেখানে হাইড্রার দেহ থেকেই মুকুল তৈরি হয়, বাচ্চা হাইড্রা তৈরি হয়, ঠিক আছে। তোমাকে মুকুল উদ্গম নিয়ে কয়েকটা কথা তোমাকে পড়ে ফেলতে হবে। নাম্বার 1, ভাইয়া মুকুল উদ্গম কখন ঘটে, যখন হাইড্রার খাবারের সাপ্লাই থাকে। খাবারের সাপ্লাই কখন থাকে বেশি, গ্রীষ্মকালে। তো মনে রাখবে যে গ্রীষ্মকালে খাবারের সাপ্লাই বেশি থাকে, এজন্য মুকুল উদ্গম কখন দেখা যায়, গ্রীষ্মকালে দেখা যায়, নাম্বার 1। আর একটা মুকুল বা একটা বাচ্চা হাইড্রা তৈরি হইয়া সে পরিবেশে বিস্তার করার জন্য বা পূর্ণাঙ্গ হাইড্রা হইতে তার বা পরিস্ফুটন হওয়ার জন্য তার কয়দিন সময় লাগে, মোটামুটি 3 সপ্তাহ সময় লাগে, ঠিক আছে। 3 উইক বা 3 সপ্তাহ, 3 সপ্তাহ সময়ের পর একটা মুকুল তৈরি হইয়া কি হয়, 3 সপ্তাহ তৈরি হইয়া আস্তে মধ্যে বিস্তার করতে পারে। 3 সপ্তাহ কথা মনে রাখো, মুকুল তৈরি হইয়া, মুকুল বা বাচ্চা হাইড্রা তৈরি হইয়া কি করে, 3 সপ্তাহ বয়স বা 21 দিন লাগাই এসে 21 দিন পর সে পূর্ণাঙ্গতে রূপান্তর হয়, ঠিক আছে। আরেকটা কথা হলো এই যে মুকুল উদ্গম, এখানে কি শুক্রাণু ডিম্বাণু আছে না, মনে রাখবা শুক্রাণু ডিম্বাণু মিলন নাই, যেখানে যৌন জনন নাই, যৌন জনন হওয়া সত্যিই হলো সেখানে শুক্রাণু ডিম্বাণু মিলিত হইতে হবে। যেহেতু এটা শুক্রাণু ডিম্বাণুর কথাবার্তা নাই, এখানে একটা সরাসরি দেহ থেকে মুকুল তৈরি হয়ে গেছে, এটা একটা অযৌন প্রক্রিয়া, এবং মনে রাখবা এটাই প্রধান অযৌন প্রক্রিয়া, ঠিক আছে। আরেকটা প্রক্রিয়া আছে, নাম হলো বিভাজন। বিভাজন দুইভাবে হইতে পারে, হাইড্রাকে লম্বা ভাবে অনদৈর্ঘ্য বিভাজন হইতে পারে, প্রস্থভাবে অনপ্রস্থ বিভাজন হইতে পারে, ঠিক আছে। এভাবে কিন্তু একটা হাইড্রা থেকে একটা হাইড্রা তৈরি হয়, ঠিক আছে। তবে হাইড্রারে মনে করো না যে হাইড্রারে তুমি বিভাজন করে ফেললেই হাইড্রা মরে গেছে, না। হাইড্রার ওই ইন্টারস্টিশিয়াল কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ কি করে আবার নতুন করে ওই যে অংশটা কার্সো অংশ তৈরি করে ফেলে, বুঝছো কিনা। এই জন্য হাইড্রা কিন্তু অমর প্রাণী বলা হয়। এবং এই যে হাইড্রার এই যে একটা পুনরুৎপত্তি ক্ষমতা, এই যে একটা অংশ নষ্ট হয়ে গেলে আরেকটা অংশ পুনরায় উৎপত্তি করার যে একটা ক্ষমতা, এটাকে বলা হয় হাইড্রার কি পুনরুৎপত্তি ক্ষমতা, এটাকে আবিষ্কার করছে কে, টেমলে, বুঝছো। এই হলো কথা। যাই হোক, কথা হলো মুকুল উদ্গম কি আরেকটা কথা বলবো, মুকুল উদ্গম পর্বে যে এটা একটা প্রধান অযৌন প্রক্রিয়া, প্রধান অযৌন প্রক্রিয়া, ঠিক আছে। প্রধান অযৌন লিখলাম। আচ্ছা, যেহেতু তুমি জনন নিয়ে কথা বলতে বলে ফেলছো, তাহলে তোমাকে অযৌন যেমন বলছো যৌন পড়ে ফেলতে হবে এখন, ঠিক আছে। যৌনটা পড়ে ফেলি আমরা, চলো, ঠিক আছে, যৌন পড়ে ফেলবো। তো যৌন নিয়ে পড়বো এখন, যৌন প্রজনন নিয়ে পড়বো এখন। যৌন প্রজননে অবশ্যই শুক্রাশয় ডিম্বাশয় থাকবে, শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হবে, তাই না, আমরা সবাই জানি। দেখো কি উৎপন্ন হবে, শুক্রাশয়, শুক্রাশয় না, সরি, আমি যৌন জনন লিখবো এখন, যৌন জনন, যৌন জনন, যৌন জনন। আচ্ছা, যৌন জনন নিয়ে পড়ে ফেলতে হবে। যৌন জনন পড়ার সময় তোমাকে কয়েকটা তথ্য পড়তে হবে। নাম্বার 1, শুক্রাণু ডিম্বাণু থাকবে, আমরা জানি। কথা হচ্ছে কখন হয়, কোন কালে হয়, যেমন এখানে কাল পড়ছি না, গ্রীষ্মকাল, এখনো পড়তে হবে কোন কালে হয়, ঠিক আছে। নাম্বার 1 তথ্য মনে রাখবা, তারা যখন হাসি খুশি থাকে, মনে রাখবা তারা যখন হাসি খুশি থাকে তারা তখনই কি করে, জনজনন করে, এই কথাটা মনে রাখবা। হাইড্রা যখন হাসি খুশি থাকে তখন জনজনন করে, ঠিক আছে। হাসি খুশি বলছি না, হাসি কথাটা তুমি মনে রাখো, হাসি, কি মনে রাখবা,
হাসি, খালি কি শেষ হয়ে গেল? হাসি, হাসি, ঠিক আছে। হাসি মানে হচ্ছে হেমন্তকাল, শীতকাল, হেমন্তকাল, শীতকাল। এখন কথা হইলো ভাইয়া, যদি যদি অপশনে হেমন্তকাল, শীতকাল থাকে তাহলে তুমি এটাই দেখাবা। যদি এমন থাকে যে ভাই একটা অপশন, তখন তুমি ধরো তোমাকে দুইটা অপশনে লেখা আছে, একটা অপশনে লেখা আছে হেমন্তকাল আর একটা অপশনে লেখা শীতকাল, তখন তুমি কোনটা দেখাবা? তখন দেখাবা শীতকাল, বুঝছো? তাহলে দুইটা অপশন থাকলে হলো হেমন্ত শীতকাল, আর একটা অপশনে থাকলে হলো আনসার হচ্ছে শুধু শীতকাল। শীতকালকে তুমি প্রায়োরিটি দিবা, বুঝছো? তাহলে যদি বলে কোন কালে ঘটে, আনসার হচ্ছে শীতকাল। হাসি খুশি থাকলে জনজনন করে, এমনি মনে রাখবা, ঠিক আছে? নাম্বার 1 তথ্য। নাম্বার 2 তথ্য হলো, ঠিক আছে ভাইয়া জনজনন করলো শীতকালে, করার পর মাঝে মাঝে তোমরা একটা পড়া নিয়ে কনফিউজ হয়ে যাও, একটা পড়া যে ভাইয়া ওই সিরিয়াল গুলা কি কি। এখানে একটা পড়া পড়তে হয় যে এই যে শুক্র শৈদিন বর্ষ তৈরি হলো, এগুলো থেকে তৈরি হয়। তোমার আমি শিখাইছি, বেসিক শিখাইছি যে ভাইয়া নতুন কিছু তৈরি হইতে চাইলেই, নতুন কিছু তৈরি হইতে চাইলেই বা নতুন কিছু তৈরি হওয়ার প্রয়োজন হইলেই কে তৈরি করে দিবে? নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে? তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন করে শুক্র শৈদিন বর্ষ কই থেকে তৈরি হয়, আনসার হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হওয়ার অনেকগুলো স্টেপ আছে। মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায় মানুষের যে পড়াটা ওখানে কিন্তু আছে। তো শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হওয়ার অনেকগুলো স্টেপ আছে। স্টেপগুলোর মাঝখানের স্টেপগুলো তোমরা মনে রাখতে পারো না সিরিয়ালে, যদিও পরীক্ষা আসে না, তারপরে তোমরা এই জায়গাটা ভয়ে পড়ো না। তো আমি তোমাকে সহজ করে দিই কিভাবে মনে রাখবে স্টেপগুলা। হ্যাঁ, আমি মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায় পড়াইছি, এখনো বলতেছি। তুমি মনে রাখবা গনিয়া সাইটিট, এই একটা কথা মনে রাখবা। ভাইয়া বলে দিচ্ছে গনিয়া সাইটিট, দেখো কি বলতেছি গনিয়া সাইটিট। তুমি বই খুলে দেখো, পরে মিলে যাবো, দেখবা গনিয়া সাইট টিট, এই কথাটা থাকবে, ঠিক আছে? এই কথা, এই একটা সিরিয়াল মান এখানে মেনটেন করবে। তোমাকে যদি বলো তো ভাইয়া এই যে শুক্রাণু উৎপন্ন হয় বা স্পার্মাজেনেসিস, স্পার্মাটোজেনেসিস, স্পার্ম উৎপন্ন হওয়া, শুক্রাণু উৎপন্ন হওয়ার যে একটা প্রক্রিয়া স্পার্মাটোজেনেসিস, আর ওটা হচ্ছে ওজেনেসিস, ডিম্বাণু উৎপন্ন হওয়া। শুক্রাণু উৎপন্ন হওয়ার বা স্পার্মাটোজেনেসিসের স্টেপ গুলো বলো তো। তুমি বলবা প্রথমে হচ্ছে শুক্রাশয়, এরপর তুমি বলবা কি স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটোটিড, বুঝছো কিনা? তো স্পার্মা লাগে দিবা বারবার, স্পার্ম লাগে দিবা বারবার, স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, বুঝছো কিনা? তাহলে তোমার সিরিয়াল গুলো একসাথে হয়ে গেল। তুমি একটা কথাই মনে রাখবা, ওখানে লেখা রাখবা বইয়ের মধ্যে গোনিয়া সাইটিড, এই সিরিয়ালটা সবসময় মানবে। তাহলে ডিম্বাণু জনন বা ওজেনেসিস ক্ষেত্রে কি হবে? ও গোনিয়া, প্রথমে হচ্ছে কি ওভারি বা ডিম্বাশয়ের পর কি বলবা? ও গোনিয়া, ও সাইট, ও টিড, শেষ। দেখছো? তো এই সিরিয়ালটা পড়লে কিন্তু তোমার জনজননটা পড়া হয়ে গেল স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাকে দুইটা কথা একটু খেয়াল রাখতে হবে, আর দুইটা কথা যে ভাইয়া বাচ্চা হাইডাকে, আচ্ছা আমি বলতেছি দুইটা কথা, কি দুইটা কথা আছে এখানে, দুইটা কথা পড়লে তোমার এখানে পড়াটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো হাইড্রোলা নামে একটা কথা আছে, হাইড্রোলা, এটা তোমাকে পড়তে হবে। এবং তোমাকে পড়তে হবে স্টেরিওগেস্টুলা মানে কি, স্টেরিওগেস্টুলা মানে কি, ঠিক আছে? আচ্ছা, বলে দিই, খাবার টাবার করে ফেলছি সবকিছু, দাঁড়াও। হ্যাঁ, এটাকে বলে হাইডার পরিস্ফুটন, এই টপিকে আছে আর কি। হ্যাঁ, আমরা তো সবাই জানি জাইগোট, মোরোলা, ব্লাস্টোলা, গেস্টোলা, ধাপগুলা আছে। তো দুইটা তো তোমাকে পড়তে হবে ভাইয়া। গেস্টোলা দশায় মায়ের সাথে যুক্ত থাকে, মা প্লাস হাইডা, তখন তাকে কি বলে? দেখো, যখন মায়ের সাথে হাইডা যুক্ত থাকে তখন তাকে কি বলে? তাকে বলে স্টেরিওগেস্টুলা, স্টেরিওগেস্টুলা। আর যদি বলে যে নতুন বাচ্চা হাইডা তৈরি হয়েছে, তার নাম কি? ঠিক আছে, নতুন বাচ্চা হাইডা তৈরি হয়েছে, তার নাম কি? বাচ্চা হাইডা, তার নাম কি? হ্যাঁ, তখন তুমি কি বলবা? দেখো, এমনি মনে রাখবা, এই বাচ্চা পৃথিবীতে আইসা প্রথমে বলছে হাই, আমি চলে আসছি, কি বলবা? বাচ্চা পৃথিবীতে আইসা কি বলছে? হাই, চলে আসছি, বুঝছো? তো হাই বলছে যে, মনে রাখবে যে তার নাম হাইড্রুলা, তার নাম কি? হাইড্রুলা। তাহলে এই দুটো কথা মনে রাখো। মাতৃদেহের সাথে যুক্ত অবস্থা হাইডাকে বলা হয় স্টেরিওগেস্টুলা, আর নতুন বাচ্চা হাইডাকে বলা হচ্ছে হাইড্রোলা, ঠিক আছে? মনে রাখবা, ঠিক আছে? আর যদি আরেকটা প্রশ্ন করে তোমাকে, এই হাইড্রোলা বাচ্চাটা কখন আসে? সবসময় কি আসবে? সবসময় কি আমাদের ভালো লাগে? দেখো, গ্রীষ্মকালে কিন্তু দেখো যে খুব গরম, বর্ষাকালে খালি বৃষ্টি হয়, ভালো লাগে না, শীতকালে খালি ঠান্ডা লাগে, ঠিক আছে না? মোটামুটি ভালো লাগার একটা সময় হলো বসন্তকাল, তাই না? বসন্তকালকে আমরা বলি না যে বসন্ত এসে গেছে, ঠিক না? তো মনে রাখো যে হাইডাও খুব একটু মানে কি একটু ভাবসা বলা প্রাণী আর কি, বুঝছো? সে সব কালে হাই দিতে আসে না, মনে রাখবা যে সে বসন্তকালে আসে, বুঝছো? তার জীবনে বসন্ত এসে গেছে, বুঝছো? এই জন্য সে আইসা বলে হাই, আমি চলে আসছি। মনে রাখো, এই যে হাইড্রোলা কোন কালে দেখা যায়? মনে রাখবা বসন্তকালে, ঠিক আছে? এই কথাটা বললো, ঠিক আছে? ওকে, বসন্তকালে। তাহলে তুমি ভিতরের অনেক পড়া কিন্তু তোমার হয়ে গেছে, তুমি জানো না, ঠিক আছে?
প্রচুর পড়া হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে বলতো? আরো পড়া হচ্ছে ভাইয়া। মতে হচ্ছে মৃত্যু, মতে হচ্ছে মৃত্যু, মতে হচ্ছে মৃত্যু। তো মনে রাখবা, তুমি কিন্তু এটাকে বলতে পারো না যে মৃত্যু নাই। আমরা আল কোরআনের একটা আয়াতে পড়ছি যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে হাইডারও অবশ্যই মৃত্যু আছে, হাইডার অবশ্যই কি আছে? মৃত্যু আছে। তুমি যদি বলো হাইডার মৃত্যু নাই, হাইডার ইন্টারস্টিশিয়াল কোষ আছে, হাইডার ইন্টারস্টিশিয়াল কোষ আছে, এটা থাকলে কি হবে? এটা তুমি যতই মারো কোষ, নতুন কোষ তৈরি করে ফেলবে, এটা মৃত্যু নাই, মৃত্যু নাই, এটা কিন্তু ভুল, ঠিক আছে। তুমি মনে রাখবা হাইডার স্বাভাবিক মৃত্যু নাই, কি নাই? স্বাভাবিক মৃত্যু নাই, কিন্তু অস্বাভাবিক মৃত্যু কিন্তু আছে, ঠিক আছে। স্বাভাবিক মৃত্যু বলতে কি, অস্বাভাবিক বলতে বুঝে গেছে কি? দেখো, বলবো যে স্বাভাবিক মৃত্যু নাই, স্বাভাবিক মৃত্যু নাই, অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু আছে। অর্থাৎ হাইডা যে পরিবেশ পছন্দ করে না, হাইডা মনে করো যে লবণাক্ত পরিবেশ পছন্দ করে না, লবণাক্ত পানি পছন্দ করে না, সে গরম পানি পছন্দ করে না, তারে যদি ওইখানে নিয়ে দাও সে বাঁচবে না, বুঝছো? অর্থাৎ স্বাভাবিক অবস্থায় তার পছন্দের জায়গার মতো তার তুমি মারতে পারবে না, বুঝছো? তার মৃত্যু নাই, স্বাভাবিক মৃত্যু নাই, ঠিক আছে। তুমি এই কথাটা মনে রাখবা, ঠিক আছে। অস্বাভাবিক মৃত্যু কিন্তু আছে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে স্বাভাবিক মৃত্যু নাই, এর পিছনে কে আছে বলতো? এর পিছনের ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরের নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ, সবাই জানি আমরা, তাই না? তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ তোমাকে আরেকটু পরে ফেলতে হবে এই জায়গার মধ্যে, ঠিক আছে। নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল সেল। তো আমি আগেও বলছি এইটার কারণেই হাইড্রাকে অমর প্রাণী বলা হয়, ঠিক আছে না? তো ইন্টারস্টিশিয়াল কোষের একটা অপর নাম হলো, এটাকে বলা হয় টোটিপটেন্ট সেল। কি বলা হয়? টোটিপটেন্ট। টোটিপটেন্ট কথাটা মানে হচ্ছে টোটাল পটেন্সি। টোটাল মানে কি? সম্পূর্ণ। পটেন্সি মানে কি? পটেনশিয়াল, শক্তি। তার একটা টোটাল পটেন্সি আছে, টোটাল শক্তি আছে, যে শক্তি দিয়ে আসে কোন একটা কোষ ধ্বংস করে ফেললো নতুন করে কোষ তৈরি করতে পারে, ঠিক আছে। এজন্য এই ইন্টারস্টিশিয়াল কোষের এই বিশেষ ক্ষমতাকে বলা হয় টোটিপটেন্সি, বা তাকে বলা হয় টোটিপটেন্ট সেল। তো টোটিপটেন্সি কথাটা তোমরা আরেক জায়গায় শুনছো, জীব প্রযুক্তি অধ্যায়ে। তুমি যখন টিস্যু কালচার পড়ো তখন দেখো একজন বিজ্ঞানী, সম্ভবত বিজ্ঞানীর নাম হলো মর্গান। মর্গান, তোমরা বলো তো টিস্যু কালচারের জনককে? একটু কমেন্টে কথা থাকো। তো মর্গান বলছে যে তুমি যখন একটা এক্সপ্লান্ট নিবা বা একটা অংশ নিবা, মুকুল নিবা, এটা থেকে মুকুল গুলার একটা ক্ষমতা থাকে যে নতুন একটা উদ্ভিদ তৈরি করার, বুঝছো? তো ওখানেও টোটিপটেন্ট কথাটা মানে এখানে এখানেও সেম, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি কখনো টোটিপটেন্ট সেল নিয়ে বা ইন্টারস্টিশিয়াল কোষ নিয়ে আরেকটা তথ্য তোমাকে জানতে হবে যে 48 ঘন্টা মনে একটা তথ্য আছে, 48 ঘন্টা নিয়ে ভিতরে মনে লেখা আছে কথাটা, আমি দেখে বলি। দেখো, টোটিপটেন্ট সেল কোথায় আছে রে? একটা কথা আছে 48 ঘন্টা সম্ভবত মোটামুটি আছে নাকি? আছে একটা কথা, একটা তথ্য দেওয়া আছে ইন্টারস্টিশিয়াল কোষ নিয়ে যে 48 ঘন্টা তোরা ছিল। বাই করে বলি, এখানে ততটা পড়বার কি তোমরা মিস করে দাও ততটা। কোথায় রে? হ্যাঁ, পাইছি। তো 48 ঘন্টা না, সরি 45 দিন। হ্যাঁ, তো একটা হাইডা মারা যাওয়ার পর নতুন একটা হাইডা প্রতিস্থাপিত হয়, অবশ্যই ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়। তো 45 দিন পর পর 45 ডেজ লেখা রাখো, 45 ডেজ পর একটা হাইডার সম্পূর্ণ দেহ টোটিপটেন্ট সেল দিয়া প্রতিস্থাপিত হইতে পারে। এই 45 দিন সংখ্যাটা তুমি মনে রাখবা, ইন্টারস্টিশিয়াল কোষের সাথে 45 দিন তথ্যটা তুমি মনে রাখবা, ঠিক আছে। দেখো, মৃত্যু নিয়ে তুমি বলে ফেললা, মৃত্যু নিয়ে পড়তে গিয়ে তুমি আরো ভিতরে পড়ে ফেললা, পড়া হয়ে গেল, ঠিক আছে। আরো আসো কি কভার করা যায় দেখি, খুবই স্পেশাল। আর কি কভার করা যায় দেখি। তাহলে মুকুল উদ্গম বললাম, মেসুগ্লিয়া বললাম, আরো কথা আছে। হ্যাঁ, তুমি আরেকটা পড়া তোমাকে পড়তে পারো, আমি তো একসাথে করে দিতেই পারি। এটা হলো মেডুসা। নাম হলো কি? মেডুসা। এদের মেডুসা এবং পলিপ নামে একটা দশা আছে। তোমরা নিডেরিয়া পর্বের প্রাণীর মধ্যে তোমরা পড়ছিলা মেডুসা এবং পলিপ নামে কি আছে? একটা দশা আছে, ঠিক আছে। মেডুসা হলো মুক্ত, পলিপ হচ্ছে স্থবির বা নিশ্চল। মেডুসাতে জনজনন হয়, অজনজনন হয়। তোমরা কিন্তু নিডেরিয়া পর্বের প্রাণীর মধ্যে পড়ছিলা, তাই না? ঠিক আছে। তো হাইডা কিন্তু একটা পলিপ। তো একটা প্রশ্ন আসে এখান থেকে যে কোন প্রাণী একই সাথে জনজনন অজনজনন করে? এটা হচ্ছে হাইডা। হাইডার একই সাথে জনজনন হয়, অজনজনন হয়, ঠিক আছে। তোমাকে এই পড়াটা পারতে হবে, বুঝছো? একই সাথে যৌন এবং অযৌন দুই রকমের জননই হয় কোন প্রাণীতে? এর আনসার হচ্ছে হাইডা, বুঝছো? আচ্ছা, তাহলে মোটামুটি ভিতরের অনেক পড়া কভার হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। এক দিয়ে এই দেখো অনেক কিছু শেষ। দিয়ে তোমার কত বছর পড়া শেষ হয়ে গেল ধারণা নেই। তাহলে বলো, মোটামুটি আমার পক্ষ থেকে দিয়ে এগুলোই বলার ছিল। তোমরা যদি পারো আরো দিয়ে দুই একটা বানাইবা, ঠিক আছে। আর কিছু পাই না আমি দিয়ে বানানোর মতো। এরপরে আমরা পড়বো হচ্ছে মেইনলি পড়বো হচ্ছে আমাদের ইয়েটা নাম কি, নেমাটোসিস্টের প্রকারভেদ। এরপরে পড়বো চলন, এরপরে আমরা শেষ, ঠিক আছে। বলো, একটু বুঝছো কিনা সবাই বলো। হ্যাঁ,
কি হয় 45 দিন পর কি হয় যে হাইডার যদি মারা যায় তখন তার সম্পূর্ণ দেহ প্রতিস্থাপিত হয় ইন্টারস্টিশিয়াল কোষ দিয়া, ঠিক আছে? 45 দিন পর পর হাইডার দেহের সব কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়, ঠিক আছে? আমাদের যেমন আরবিসি 120 দিন পর মারা যায়, এরকম ভাবে হাইডার সকল কোষ, হাইডার দেহের সকল কোষ, ঠিক আছে, কদিন 45 দিন পর পর ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে চেঞ্জ হয়, বুঝছো, পরিবর্তিত হয়। এর একটা তথ্য দেওয়া আছে, ক্লিক করবা। যে কোনো কোষ তৈরি করা দরকার, ইন্টারস্টিশিয়াল কোষ হাজির হয়ে গেছে। বলো সবাই ক্লিয়ার কিনা? হাবারল্যান্ড, হ্যাঁ, কুতিল ল্যাব হাবারল্যান্ড, কোষ টিস্যু কালচারের জনক। সবাই একটু বলো ক্লিয়ার কিনা এতটুকু। হ্যাঁ, মতে মুক্ত রাইবোজোম, হ্যাঁ এদের মুক্ত রাইবোজোম থাকে। ভালো কথা, ভেরি গুড। মুক্ত রাইবোজোম কই থাকে বলো তো? এদের আরো পড়লে আরো পড়তে পারি, বুঝছো, আরো অনেক বলতে পারি। যেমন মতে এদের মসৃণ ইন্টারস্টিশিয়াল কোষ আছে না, ইন্টারস্টিশিয়াল কোষ, এখানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়, নট অমসৃণ। মতে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মতে মুক্ত রাইবোজোম, তাই না? মতে মাইটোকন্ড্রিয়া থাকে এদের। বললে আরো বলা যায় চাইলে কয়েকটা কথা, ঠিক আছে? আর 3টা পোলার বডি থাকে, এটা মনে রাখো, জনজনের সময় 3টা পোলার বডি, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? ক্লিয়ার? আচ্ছা সবাই বলো যে বুঝছো কিনা। তাহলে তুমি এক দিয়ে কিন্তু তোমার দুনিয়ার জিনিস শেষ। এই জিনিস আমি তোমাকে যেভাবে পড়াইছি এই পৃথিবীতে, এই বাংলাদেশে অন্তত, পৃথিবীর তো বাদই, বাংলাদেশে কোথাও এইভাবে তোমাকে পড়াবে না, পড়াই নাই এই পর্যন্ত কেউ। গ্যারান্টি, গ্যারান্টি দিয়ে বললাম, কেউ এভাবে পড়ায় নাই, ঠিক আছে? হ্যাঁ, এটাকে হয়তো মডিফাই করে একটু কম বেশি করে পড়াইতে পারে, কিন্তু এভাবে তোমার কেউ পড়াবে না, ঠিক আছে? যে একটার সাথে একটা কানেক্টেড করে সরাবো জিনিসটা নিয়ে আসলো, এভাবে তোমার কেউ গুছিয়ে দিতে পারবে না। তুমি ইউটিউবে 50টা ক্লাস দেখতে পারো, ঠিক আছে? তোমাদের মনে মনে আলহামদুলিল্লাহ বলা উচিত যে ভেবে তুমি গুছিয়ে পাচ্ছ জিনিসগুলা, ঠিক আছে? তোমরা যে জায়গায় আসছো উপযুক্ত জায়গায় আসছো, সঠিক জায়গায় আসছো পড়াশোনার জন্য, ঠিক আছে? মনে মনে আলহামদুলিল্লাহ বলা উচিত। পড়াগুলো সহজ সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। বুঝতে পারলাম তাহলে। আশা করি তোমরা বুঝছো। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আগাইছি, এবং এমন না যে পড়াগুলো শুধু আমি তোমাকে মুখস্থ করে দিচ্ছি, না, তোমাকে টেকনিক্যালি পড়াগুলো এক জায়গায় নিয়ে আসছি, দেখছো? টেকনিক্যালি দিয়া খুবই সুন্দর একটা জিনিস। তোমরা একটু বলো তো, তোমরা আগে এই জিনিসটা জানতা কিনা যে দিয়া যে এত কিছু পসিবল? অনেকে পড়ায় দিয়া 2-3টা তথ্য পড়ায় দেয়, কিন্তু দিয়া এত কিছু কভার করা যায়, এত সুন্দরভাবে কভার করা যায়, তোমরা জানতা কিনা? আগে তোমরা এভাবে কেউ পড়ছিলে কিনা জানো তো, ঠিক আছে? আমি নিজে বসে বসে চিন্তা করছি কিন্তু আর একটু সুন্দর করা যায়, মডিফাইড রূপ। এটা আমার চিন্তার মডিফাইড রূপ, এটা বুঝছো? না, আমি বেস্ট বলতে চাই না, কথাটা হচ্ছে যে না, আমরা গুছিয়ে পড়াইতে পারি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? গুছাতে পারি। কিছু কিছু জায়গা আছে যেগুলা নিজের মতো করে চিন্তা করে নিতে হয়, ঠিক আছে, সুন্দর করে পড়ানোর জন্য। যাই হোক, ঠিক আছে, বুঝতে পারলাম তাইলে। হ্যাঁ, 1 2 3 এটা আমরা আজকে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিব, ঠিক আছে? এটা একটা নোট, এটা নোট না, নোট না। আমি হোয়াইট বোর্ডে যা লেখে এটা কিন্তু নোট হয়ে যায়, দেখছো? খেয়াল করে দেখো তোমরা, হোয়াইট বোর্ডে যা লেখে এটা সুন্দর একটা নোট হয়ে যায়। তোমরা কেউ চাইলে স্ক্রিনশট গুলো নোট হিসেবে কাজে লাগাইতে পারো। এখন অনেকে আবার বলে যে ভাইয়া হোয়াইট বোর্ডের স্ক্রিনশটটা কি আমি প্রিন্ট আউট করতে পারবো কিনা? বুঝছো, যেহেতু সুন্দর নোট হয়ে যায়, প্রিন্ট আউট মানে সে কি বলে ফাঁকিবাজি করার জন্য প্রিন্ট আউট করতে পারবো কিনা বলে অনেকে। আচ্ছা, নিউরোসাইট নিয়ে শোনো, নিউরোসাইটের গঠন। ই কোলাই 22% রাইবোজোম, এটা ইস্যু করতে এনে ই কোলাই ইস্যু করতে দেখায়। হ্যাঁ, পড়ার স্টাইল একটা ম্যাটার করে কিন্তু। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যেটা হয় কথা হলো নিউরোসাইট তোমার একটা পরে বারবার পরীক্ষা আসে, বুঝছো? একটা পরে বারবার আসে যে ভাইয়া হিপনোটক্সিনের উপাদান কি কি, হিপনোটক্সিনের উপাদান কি, বারবার আসে পরীক্ষা, ঠিক আছে? তুমি তো আর একাডেমিক পত্র শোনা জায়গায় যে তোমাকে বিস্তারিত চিত্র এঁকে দেখাবো। আবরণ দিয়ে স্ত্রী, খেয়াল রাখবা এদের। আমি তোমাকে এখন পড়াইতেছি আদর্শ নিউরোসাইটের গঠন। এখানে তুমি কি কি পড়বা? আবরণ আছে, আবরণটা দিয়ে স্ত্রী, এটা মার্ক করে রাখো, আবরণ দিয়ে স্ত্রী। নেমাটোসিস্ট, হ্যাঁ, সিস্ট শব্দের অর্থ থলি, সুতার থলি, নেমাটো শব্দের অর্থ সুতা, সুতার থলি, সুতার থলির মধ্যে সুতা থাকবে অবশ্যই, ঠিক আছে? কাটা থাকবে, কাটা যেটা দিয়ে শিকারকে আক্রমণ করবে, ঠিক আছে? নেমাটোসিস্টের প্রকার ব্যাপারটা আমরা লিখে পড়াবো। এখান থেকে বলতেছে কি কি লাগবে, দেখো। আবরণ নিয়ে বলবা দিয়ে স্ত্রী, নেমাটোসিস্ট নিয়ে বলবা যে, তাহলে দেখো কয়েকটা কথা বলি এখানে নিউরোসাইটের গঠনের মধ্যে। 1
2 3 4 5টা জিনিস আছে এখানে আবরণ স্তরের তথ্য অনুযায়ী, ঠিক আছে? কি পড়তে হবে দেখো, আবরণ দিয়ে তুমি একটা কথাই পারবা, এটা হচ্ছে দ্বিস্তরী, ঠিক আছে? এটা মনে রাখো, ঠিক আছে? একস্তরী আবরণ না। তারপর তোমার নেমাটোসিস্ট, এখানে একটা কথাই বারবার পরীক্ষা আসে, হিপনোটক্সিনের উপাদান কি? ঠিক আছে, হিপনোটক্সিন, ঠিক আছে? তুমি এই কথাটা মিনিং বুঝতে পারছো কিনা জানি না, তোকে বুঝে বলি। টক্সিন মানে টক্সিক, বিষাক্ত, এমন একটা বিষাক্ত পদার্থ যেটা দিয়া হিপনোটাইজ করে ফেলবে, বশীভূত করে ফেলবে, ঠিক আছে? তো হিপনোটাইজ কথাটা মানে কি জানো? যে অনেক কবিরাজ বা অনেক আছে, জাদু মন্ত্র করা আছে, যারা কি করে জানো, তোমাকে মন্ত্র দিয়ে তোমাকে বশীভূত করে ফেলতে পারবে, বুঝছো? তোমাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে, তখন তুমি যা বলবা তাই শুনবে, বুঝছো কিনা? এরকম ভাবে কথা, বা সে যা বলবে তুমি তা শুনবে, এরকম আর কি। হ্যাঁ, তো কথাটা হলো হিপনোটাইজ করে ফেলা যে টক্সিন কাজ করে, তার নাম হিপনোটক্সিন। এর উপাদান কি? উপাদানটা তুমি ভালো করে খেয়াল রাখো, প আর ফ দিয়া, প্রোটিন আর ফেনল, ঠিক আছে? এখন পরীক্ষায় একটা প্রশ্ন করে, তোমরা কেন জানি গাধার মতো বোকার মতো ভুল করো। এটা হলো, ভাইয়া তোমাকে বলে আমিষ প্লাস ফেনল, তুমি তুমি কি জানো না যে প্রোটিনের অপর নামে আমিষ? তোমাকে এভাবে থাকতে পারে আমিষ প্লাস ফেনল, ঠিক আছে? বলতো ফেনলের অপর নাম কি? ফেনলের অপর নাম কি বলতে পারবা কেউ? দেখি তো, যোগে কেমন মনে আছে ফেনলের অপর নাম কি? এবং তুমি এটাও বলবা যে সাপ তাড়াতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সাপ তাড়াতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় বলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোটিন ফেনল, একই সাথে তোমাকে একটা জিনিস রিভিশন করাই দিই, দেখো, ঠিক আছে? সবাই তো একটু পরে চলে যায়, তোমাকে আরেকটা জিনিস রিভিশন করাই দিই, দেখো। এটা হলো, ভাইয়া তুমি বলবা যে মাইলিন আবরণ আছে না, মাইলিন আবরণে কি কি আছে বলো? ঠিক সেম একটা জিনিস আছে, বলো কি মনে করতে পারো না দেখি। মাইলিন আবরণ আছে কিনা? কোথায় বলো তো? নিউরনের আবরণ, নিউরনের চারপাশে, নিউরনের যে একজন আছে না, একজনের চারপাশে কি থাকে? মাইলিনের আবরণ থাকে। এই মাইলিনের আবরণে কি কি পদার্থ আছে তোমরা এটা বলার চেষ্টা করো, দেখি পারো কিনা, ঠিক আছে? তোমরা কমেন্ট করার চেষ্টা করো, না পারলে আমি বলে দিব। আচ্ছা, নেমাটোসিস্ট, এরপরে এইটাই পড়তে হয় মেইনলি, বুঝছো? এরপরে তোমাকে অপারকুলাম অর্থ ডাকনা, অপারকুলাম শব্দের অর্থই কি? ঢাকনা, ঠিক আছে? বা কানকো, তুমি রুই মাছের মধ্যে গিয়ে অপরক্রম শব্দটা পাবা, অপরক্রম শব্দ অর্থ ঢাকনা বা কানকো বোঝায়, ঢাকনার মতো, ঠিক আছে? আচ্ছা, নিউরোসিল মানে কি? নিউরোসিল নিয়ে একটা কথা পড়বা, যে নিউরোসিল হচ্ছে একটা রূপান্তরিত এটা কি বলা হয়? রূপান্তরিত সিলিয়াম, এটার নাম কি? এটার নাম কি? ঢাকনা। মেন কথাটা লিখে রাখো, মেন কথা গুলা দিয়ে রাখো বইয়ের মধ্যে। আর এটা হচ্ছে রূপান্তরিত সিলিয়াম, ঠিক আছে? আর 5 নম্বরে আছে পেশিতন্তু লেসু, এগুলা পড়ার মতো জিনিস না, শেষ, বুঝছো? তো এইগুলা পড়বা, ঠিক আছে? মেইন কথা হচ্ছে ইম্পর্টেন্ট এটা। দেখি তোমরা কেউ কমেন্ট করতে পারছো কিনা। হ্যাঁ, সাপ্তাহাতে কার্বলিক অ্যাসিড ব্যবহৃত হয়, কার্বলিক অ্যাসিড। হ্যাঁ, ভালো কথা। এই যে কে পারছে দেখি তো। ভেরি গুড। তাসনুবা তাবাসসুম তাসফি, ভেরি গুড। হ্যাঁ, এ রোজা, ও পারছে। এ রোজা, তোমার আসল নাম কি? তোমার নাম কি? এ রোজা, তোমার আসল নাম কি? আচ্ছা, হ্যাঁ, ভালো কথা, পারছো, অনেকে পারছো। প্রোটিন, এখনো প্রোটিন আছে। প্রোটিন প্লাস হচ্ছে ফ্যাট, চর্বি, বুঝছো? এই জন্য মায়োলিন কিন্তু সাদা হয়, মায়োলিন সাদা হয়। এবং তুমি জানো কিনা জানি না, হোয়াইট ম্যাটার কিন্তু মায়োলিন দিয়ে গঠিত, বুঝছো? হোয়াইট ম্যাটার, এই জন্য এটা হোয়াইট বলে। হোয়াইট বলে কারণ হচ্ছে মাইলিন জিনিসটা কানেক্টেড আছে, বুঝছো? লেখা আছে বইয়ের, চিপা দিয়ে দেখো বইটা, আজমল স্যারের বইয়ে, ঠিক আছে? আচ্ছা, ভালো পারছো তোমরা, ফ্যানল অম্লধর্মী, ভালো কথা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কথা, এখানটা তুমি এই কথাগুলো পড়বা। এবার আসো, আর নিউরোসাইট নিয়ে আরেকটা কথা তুমি পড়বা। নিউরোসাইট 24 থেকে 48 ঘন্টা, এরকম তো লেখা আছে, 48 ঘন্টা বা 24 থেকে 48 ঘন্টার মাঝে, 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মাঝখানে কি করতে হয়? তৈরি হইতে হয়, নাইলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যায়, এরকম একটা তথ্য দেওয়া আছে। 48 ঘন্টার মাঝখানে ইন্টারস্টিশিয়াল কোষ দিয়া প্রতিস্থাপিত হয়ে যায়। একবার যদি একটা নিউরোসাইট ব্যবহৃত হয়ে যায়, তখন দেখা গেছে এটা কি হয়, 24 থেকে 48 ঘন্টার মাঝখানে নতুন ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি করে দেয়, ঠিক আছে? এই 48 ঘন্টা গুলা দিয়ে রাখবা। আচ্ছা, আরেকটা পড়া হলো যে একটা এমসিকিউ আছে, যে হাইড্রা যখন তার সূত্রক নিক্ষেপ করে, হ্যাঁ, তখন এই থলির মধ্যে কি থাকে? একটা স্পেশাল পদার্থ, পলিগামা গ্লুটামেট, দাগ দিয়ে রাখবা। পলিগামা গ্লুটামেট, গ্লুটামেট, একটা হচ্ছে গ্লুটাথিওন, একটা হচ্ছে পলিগামা গ্লুটামেট, এদের মধ্যে টেস্ট লাগাও না, হ্যাঁ? আচ্ছা, এইটা দাগ দিয়ে রাখো, এই এটা বইয়ের মধ্যে মার্ক করে রাখো হাইলাইটার দিয়ে, ঠিক আছে?
থলির মধ্যে এই স্পেশাল পদার্থটা থাকে, ঠিক আছে। এবার আসো মেইনলি পর্ব যেটা এটা হলো যে হাইডার নেমাটোসিস্টের প্রকারভেদ। আমি জানি না তোমাদের কাছে এটা গোছানো আছে কিনা, নেমাটোসিস্টের প্রকারভেদটা গোছানো আছে কিনা জানি না, তবে চাইলে এটাকে ছক দিয়ে গুছিয়ে ফেলা যায়, ঠিক আছে। ছক দিয়ে গুছিয়ে ফেলে চলো। তোমরা বলতে পারবা সারা বইয়ে 48 ঘন্টা দিয়ে কি কি আছে? 48 ঘন্টা বলতে পারবা দেখি? একটা বলছি নিউক্লিওসাইড প্রতিস্থাপিত হয়, আর কেউ কিছু বলতে পারবা দেখি? আমার 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 আরো দুইটা মনে পড়ে গেছে, একটা তো বললামই, আর বাকি দুইটা বলো দেখি তোমরা মনে করতে পারো কিনা, তোমাদের কমেন্ট দেখি যে সারা বইয়ে 48 ঘন্টা দেখি কি আছে। 48 ঘন্টা দেখি। তো মনে রাখবা পৃথিবীতে মোটামুটি 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া গেছে। নিডারিয়া পর্বের পানিতে 23 ধরনের পাওয়া গেছে। দেখো 23 ধরনের পাওয়া গেছে কোথায়? নিডারিয়া পর্বের পানিতে। নিডারিয়া পর্বের পানিতে যে হাইড্রা আছে না, হাইড্রার মধ্যে পাওয়া গেছে 4টা। বুঝছো? ভালো করে এই সংখ্যাটা খেয়াল রাখবে, এটা অনেকে কনফিউশনে ভুল করে ফেলে, সহজ জিনিস ভুল করে ফেলে। নিডারিয়া পর্বের পানির মধ্যে একটা পানি হইলো হাইড্রা, বুঝছো কিনা? তো পুরো নিডারিয়া পর্বের মধ্যে যারা আছে সবার মধ্যে এই ধরনের পাওয়া গেছে, আর হাইড্রার মধ্যে পাওয়া গেছে 4টা, বুঝছো কিনা? হাইড্রার 4টা পাওয়া গেছে, বুঝছো? আমি একটা জিনিস আবিষ্কার করছিলাম, দেখো জিনিসটা, এই যে এইচ আছে না, এইচটা একটু ঘুরে দিলে কিন্তু কত হয়ে যায়? 4 হয়ে যায়। তোমাদের অন্য কোন একটা ক্লাসে আমি তোমাকে বলছিলাম যে এইচটা একটু ঘুরে দিলে কি হয়ে যায়? এইচ আছে না, এইচটা একটু মুছে দিলে কিন্তু কত হয়ে যায়? 4 হয়ে যায়। মনে রাখবা এইচ এর সাথে 4 এর একটা ভালো সম্পর্ক আছে, বুঝছো? যেমন আমার সবগুলো মনে নাই, যেমন হার্ট, এইচ দিয়ে হার্টের প্রকোষ্ঠ কয়টা? 4টা। এইচ দিয়ে হার্ট, হ্যাঁ। এবং মনে রাখবা আমাদের ঋতুস্পন্দন শুরু হয় কততম সপ্তাহে? 4, চতুর্থ সপ্তাহে, ঠিক আছে। চতুর্থ সপ্তাহে কি হয়? আমাদের প্রথম ঋতুস্পন্দন শুরু হয়, 4 দিয়ে শেষ। এইচ এর সাথে কিন্তু 4 একটা সম্পর্ক আছে, এইচ, ঠিক আছে। আর এইচ মানে হাইড্রা কয় ধরনের আছে? 4 ধরনের। এরকম এইচ এর সাথে 4 এর কিন্তু অনেক সম্পর্ক আছে। অনেক জায়গায় তুমি দেখবা যে এইচ এর সাথে 4 দিয়ে অনেক কিছু মিলে যায়, বুঝছো? আমার সবগুলো মনে পড়তেছে না, দেখি কারো কিছু মনে পড়ছে কিনা। ভেরি গুড সাইমা আক্তার, সাব্বাস। তাহলে 3টা হয়েছে আমার, তাহলে তোমাদের তো নিয়ে আমার 3টা হয়ে গেছে। 3টা বলে ফেলবো আমি, দেখি তো, সাব্বাস। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স 48 ঘন্টা পর, হ্যাঁ 48 ঘন্টা সম্পূর্ণ হয় ইলেকট্রোসাইটিক সাইজোগনি। কি বানান লেখছো? বানান ভুলেও হয়েছে না, সাইজোগনি বানান হয়েছে ইলেকট্রোসাইটিক, আচ্ছা না হলে সমস্যা না, ইলেকট্রোসাইটিক সাইজোগনি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তাহলে কি কি মনে করে দেখো, এই যে নিউরোসাইট, আমি একবার বলে ফেলি, একসাথে নোট করে রাখবা বইয়ের মধ্যে, ঠিক আছে। নিউরোসাইটটা 48 ঘন্টা পর প্রতিস্থাপিত হয়। একটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া রোগের পরজীবী, 48 ঘন্টা লাগে তার ইলেকট্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন হইতে। আরো দুটো তথ্য আছে, এই যে বৃক্ক প্রতিস্থাপন করে না, বৃক্ক প্রতিস্থাপন করে কিনা, মনে করো একজন মানুষ মারা গেছে এবং তার এই মাত্র মারা গেছে, তার বৃক্ষটা প্রতিস্থাপন করতে পারি 48 ঘন্টার মধ্যে করতে হইব। তুমি মারা গেছো, তোমার বৃক্ষটা আরেকজনকে দিবা, 48 ঘন্টার মধ্যে দিতে হইব, ঠিক আছে। এই তথ্যটা মেডিকেল আসছিল মনে হয় 1-2 বার, ঠিক আছে। মনে রাখবা বৃক্ক প্রতিস্থাপন 48 ঘন্টা, বৃক্ক প্রতিস্থাপন, ঠিক আছে। আর একটা তথ্য হইলো, যদি ভুল না করি, ক্রনিক রেনাল ফেলিউর, মানে 2 রকমের বৃক্ক বিকল হইতে পারে, ক্রনিক আর অ্যাকিউট। তো সম্ভবত ক্রনিক না অ্যাকিউটে জানে, ক্রনিক না অ্যাকিউটে, তোমরা একটু বই থেকে কনফার্ম হয়ে লিখবা, বই থেকে, যে ক্রনিক নাকি অ্যাকিউটে জানে 24 থেকে 48 ঘন্টা লাগে মধ্যে একটা কিছু কাজ করতে হয়, লিখবা, দেখবা বই থেকে খুঁজে বাই করবা। সম্ভবত ক্রনিকটা আমি লিখলাম, তুমি বই থেকে কনফার্ম হয়ে লিখবা, ক্রনিক রেনাল ফেলিউর মানে বৃক্ক ফেলিউর, ঠিক আছে। বৃক্ক বিকল, ঠিক আছে। তাহলে এই কথাগুলো তুমি একসাথে লিখে রাখবা বইয়ের মধ্যে, ঠিক আছে। তাহলে পড়াটা একটু সহজ হইলো। এই পড়াটা কিন্তু অনেকবার আসছে, এটাও কিন্তু আসে, এটাও আসে, সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ছাড়া বাকি 3টাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো যেটাই হোক না কেন, আমি তোমাকে ইন্দ্রিওসাইটের প্রকারভেদটা একটা ছক করে দেখাই। আমাদের স্মার্ট বোর্ড থাকলে আমি ছকটা হয়তো বা তোমাকে ডাইরেক্ট দেখে দিতে পারতাম, কিন্তু আমাকে লিখে দেখাইতে হবে। এখানে একটা সুবিধা কি জানো, স্টেপ বাই স্টেপ মাথা ঢুকে যায়, তথ্যগুলো স্টেপ বাই স্টেপ মাথার মধ্যে ঢুকে যায়। সময় লাগে, একটু সময় স্যাক্রিফাইস করতে হয় আমাদেরকে, কিন্তু তথ্যগুলো মাথায় ঢুকে যায়, ঠিক আছে। আসো ছকটা করো। কি কি আছে এখানে, দাঁড়াও, 4টা আছে, 4টা দেখো, হ্যাঁ 1 1 2 3 4, হ্যাঁ। এরপরে আমরা হাইড্রার চলন পড়বো, ব্যাপারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। হাইড্রার চলন, তো কি টপিক, দেখো কি টপিক আমরা ভাগ করতে চাই, ঠিক আছে। কয় রকমের হাইড্রা আছে? 4 রকমের। দেখো স্টেনোটিল, ঠিক আছে, ভলভেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে ডেসমোন, সরি না, এরপর হলো স্টেপটোলিন গ্লুটিনেন্ট, সংক্ষেপে বলতেছি স্টেপটোলিন গ্লুটিনেন্ট,
গ্লুটিনেন্ট। এরপর হচ্ছে স্ট্রেপটোলিন, স্টেরিওলিন, একটা হলো স্টেরিও, দেখো ঝামেলা আছে এটার মধ্যে, দুটার মধ্যে গ্লুটিনেন্ট আছে, দেখো ঝামেলা আছে এটার। একটা হলো স্ট্রেপটোলিন, স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট জি লিখলাম এখানে, ঠিক আছে। একটা হলো স্টেরিওলিন, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, ঠিক আছে। দুইটা গ্লুটিনেন্ট, গ্লুটিনেন্ট মানে হচ্ছে গ্লো, আঠা আঠা তৈরি, আঠাকরণ করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা স্টেপটোলিন, একটা স্টেরিওলিন, ঝামেলা আছে, আমি ক্লিয়ার করে বলতেছি। নাম্বার 1, অপর নাম কি? অপর নামটা আমি আলাদা করে একটা কলামে রাখছি এই কারণেই, কারণ অপর নামটা পরীক্ষা আসে, যেটার অপর নাম কি এমন পরীক্ষা আসে, বুঝছো কিনা, বিভিন্ন কোচিং এর পরীক্ষা দিয়ে দেয় মাঝে মাঝে। তো অপর নামটা খেয়াল রাখার জন্য আমাদেরকে আমি আরেকটা ইচ্ছে করে কলম করছি। আমি চাইলে এখানে অপর নামটা এখানে লিখে ফেলতে পারতাম, ঠিক আছে, বইয়ের মধ্যে ভেবে লেখা আছে আর কি, কিন্তু আরেকটা কোশ্চেন প্যাটার্ন তৈরি করার জন্যই আমি এইভাবে ভেবে লিখছি। আচ্ছা, আচ্ছা দেখো, হ্যাঁ কয়েকটা কথা। অপর নাম কি? নাম্বার 1, স্টেনোটিল। এটার অপর নাম হলো পেনিট্রেন্ট, কারণ এটা পেনিট্রিয়েশন ঘটায়, মানে হচ্ছে এটা কি করে সূত্রকটা বাইরে করে দিয়া সেখানে দেখা পেনিট্রিয়েশন, পেনিট্রিয়েশন মানে হচ্ছে একবার ভিতরে ঢুকাই দেওয়া একদম। তোমার দেখা যদি আমি একটা সুই যদি ভিতরে ঢুকাই দিই, এটা বলে পেনিট্রিয়েশন হয়েছে, বুঝছো, প্রবেশ করছে। তাহলে এই জন্য এর অপর নাম হলো পেনিট্রেন্ট। নাম কি? অপর নাম হলো পেনিট্রেন্ট। ভলভেন্টের অপর নাম কি? ভলভেন্টের অপর নাম ডেসমোনিম। নাম কি? ডেসমোনিম, ঠিক আছে। এমনি মনে রাখবা, এই যে ভ কথাটা লিখছি কিনা, ভটা কিছুটা ডয়ের মতো কিনা বলতো, ভ লিখতে গেলে এটাকে কিছু ডয়ের মতো হয়ে গেছে না, একসাথে মিলে পারবা ভ ড, ভর ড, অথবা ডর যদি একটু পেছাই দাও, দেখো ড আছে, ডর একটু পেছাই দিলে কিন্তু কি হয়ে যায়, ভয়ের মতো হয়ে যায়, তাই না? তাহলে ডয়ের সাথে কিন্তু ভয়ের একটা ভালো সম্পর্ক আছে, তাই না? এমনি মনে রাখবো যে ভলভেন্টের অপর নাম ড দেওয়া হবে, ডেসমোনিম, ড দেওয়া হবে, এটা মনে রাখতে পারলে পরীক্ষা মনে করে দেবো, ঠিক আছে। আর স্টেনোটিল পেনিট্রেন্ট, টেন্ট, স্টেনোটিল ট ট একটা সম্পর্ক আছে এদের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো এই দুটার অপর নাম, এই দুটার নামও বেজাল, অপর নামগুলো বেজাল, ঠিক আছে। তোমার সব মুখস্থ করে দিবো এখানে, আমি জানি তোমার পরীক্ষায় কি বলো হয়, তুমি কি মনে রাখতে পারো আমি ভালো করে জানি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো স্টেপটোলিনের অপর নাম হলো হলোট্রাইকাস আইসোরাইজা। এটা কি? হলোট্রাইকাস, হলো কথাটা এখানে থাকবে, হলোট্রাইকাস আইসোরাইজা, এটা হচ্ছে এ ট্রাইকাস, এ ট্রাইকাস আইসোরাইজা, এ ট্রাইকাস, এ ট্রাইকাস আইসোরাইজা। দুইটার নামে শেষে আইসোরাইজা আছে, আইসোরাইজা, আইসোরাইজা নিয়ে আমাদের সমস্যা নাই, আমাদের হলোট্রাইকাস একটা এ ট্রাইকাস কেমনে মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, ট্রাইকাস কথাটা তো শাখা বা সূত্রক বোঝায়, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি এখানে লিখতে গেলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, এটা আগে লিখি, ঠিক আছে, আগে লিখি, ছকটা করে অবশ্যই বইয়ের মধ্যে লাগিয়ে দিবা, নেক্সট টাইম পড়ার সময় ছকের দিকে তাকাইবা, ঠিক আছে। বর্ষা কি কেমন করছে রে? 48 ঘন্টার মধ্যে ডায়ালাইসিসের জন্য রোগীর দেহে, তো ভেরি গুড। দর্শা দর্শা তো আমার আগে বলে যাচ্ছে, এটা লিখছিল আগে, বর্ষা আগে লিখছিল, মাশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এই আসল নাম হলো মেহেরুন্নসা আয়েশা, মাশাল্লাহ, ভালো নাম। আচ্ছা, কি কি পড়তে হবে দেখো, সূত্রক, সূত্রক কেমন, 2 নাম্বার, 3 নাম্বার হলো সূত্রকের শীর্ষটা কেমন, সূত্রকের শীর্ষ কেমন, ঠিক আছে। 4 নাম্বার, আমাকে শিখতে হবে বাট কেমন, বাট, বাট, এদের বাটটা কেমন, ঠিক আছে। 5 নাম্বারে আমাকে পড়তে হবে যে এদের আকৃতি কেমন, ঠিক আছে। আকৃতি আমি পরে লিখবো, সমস্যা নেই। আচ্ছা, আর কি লেখাতে দেখি তারা, বিশেষ না, এবার বিশেষ কথা লিখে ফেলো, বিশেষ কথা তাইলেই হবে, বিশেষ কথা, শেষ, ঠিক আছে। এইভাবে করতে পারলে তোমার এই ছকটা ফিল আপ হয়ে যাবে মোটামুটি, হ্যাঁ। তুমি দেখবে সকল কথা এখানে চলে আসবে। তুমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারো চাইলে, কাজ, ঠিক আছে। তবে কাজটা পরীক্ষা বেশি একটা আসে না, এই জন্য বলতেছি না। দেখো, তোমাকে যদি বলি বিশেষ কথা আগে পড়ে ফেলি, দেখো এখানে 4টার মধ্যে সবচেয়ে বড় কোনটা, এটা হচ্ছে এটা, বৃহত্তম বা সবচেয়ে বড়টা হচ্ছে এখানে এটা, ঠিক আছে। সবচেয়ে বড়টা কোনটা, স্টেনোটিল বা পেনিট্রেন্ট, স্টার, স্টার পেনিট্রেন্ট করতে পারে, পেনিট্রেন্ট, হ্যাঁ, স্টার, এই জন্য মনে হয় সবচেয়ে বড় পেনিট্রেন্ট, হ্যাঁ। সবচেয়ে বড়টা কোনটা, স্টেনোটিল বা পেনিট্রেন্ট। যদি বলে হিপনোটক্সিন, এই যে আমাদের প্রোটিন এবং ফেনল দিয়া তৈরি, এটা কোথায় আছে, এটা আনসার হচ্ছে পেনিট্রেন্ট, সবচেয়ে বড় যেটা এর মধ্যে আছে, মনে রাখবে যে হিপনোটক্সিন এখানে আছে, হিপনোটক্সিন। আচ্ছা, যেহেতু বললাম সবচেয়ে বড় কোনটা, এখন তার একটা প্রশ্ন চলে আসে যে সবচেয়ে ছোট কোনটা, এর আনসার হচ্ছে স্টিরিওলিন। আনসার হচ্ছে কি, স্টিরিওলিনটা সবচেয়ে ছোট, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম, সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে, মোটামুটি ক্ষুদ্রতম হচ্ছে কোনটা, এটা, ঠিক আছে। তো সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এটা তুমি মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, বিশেষ কথা আর এগুলোর মধ্যে বিশেষ কথা নাই, পড়ার দরকার নাই। তুমি যদি চাও আর একটা পয়েন্ট এড করতে পারো কাজ, তাহলে তোমার পুরোটাই কভার হয়ে গেল, ঠিক আছে।
আর চিত্র এঁকে দিলে তো একাডেমিক হয়ে গেল, ঠিক আছে না? আচ্ছা দেখো, সূত্রক নিয়ে তুমি বলবা যে এদের সূত্রক সবারই একমাত্র বদ্ধ হয়েছে, মনে রাখবা এটার, বাকি সবার উন্মুক্ত, বাকি সবার কি উন্মুক্ত, 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 বুঝছো? মনে রাখবা বদ্ধ বলবেন্ট আর বাকি সবার উন্মুক্ত, তাহলে বাকি সবার মনে রাখবা সবারই সূত্রকটা উন্মুক্ত, একমাত্র বদ্ধকার যার নামটা ভ দিয়া, ভ বদ্ধ বলবেন, শেষ, ঠিক আছে না? তাহলে একটা কথা মনে রাখলে বাকি কথাগুলো অটোমেটিক হয়ে গেল। তাহলে তাহলে আমাদের অপর নামও গেল, এটাও গেল। আচ্ছা, এবার আসো সূত্রকের শীর্ষ কেমন, সূত্রকের শীর্ষটা কেমন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ভুল করছি, এখানে না, এটা হবে এখানে হবে বদ্ধ, শীর্ষ ওই জায়গায় বদ্ধ, এটা হচ্ছে উন্মুক্ত, 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 ঠিক আছে? আর সূত্রকটা কেমন দেখো, এটা যেহেতু সবচেয়ে বড়, এই সূত্রটা সবচেয়ে লম্বা হবে, কোনটা? এটা, ঠিক আছে? এরপর তুমি পারবা যে খাটো হবে কোনটা, ভলবেনটা একটু খাটো মাটো আর কি, বদ্ধ তো আটকায় আছে অল্প একটু দিন, চিত্র দেখো যে সবচেয়ে খাটো হয়েছে এটা, ঠিক আছে? সবচেয়ে খাটো হয়েছে কোনটা? এটা, স্থিতিস্থাপক। আর বাকিগুলা লম্বা, এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে কি লম্বা, কিন্তু একটা পার্থক্য আছে, দুইটা লম্বা হইলে পার্থক্য আছে না? একটা হচ্ছে কাটা যুক্ত, একটা কাটাবিহীন। দেখো পার্থক্য কোথায়, এটা হচ্ছে কাটা যুক্ত, এটা হচ্ছে কাটাবিহীন, ঠিক আছে? এখন আসো ঝামেলা কোথায়, কেন এই নামগুলো দেওয়া হয়েছিল? হলোট্রাইকাস কি অ্যাট্রাইকাস? হলো মানে সবকিছু আছে, হলো আমরা বলি না যে a প্লাস বি হোল স্কোয়ার, হোল মানে সর্ব বা সবকিছু, ঠিক না? তার সবকিছু আছে, তার লম্বা সূত্রক আছে, কাটাও আছে, এই জন্য হলোট্রাইকাস বলা হয়। আর এ টাইকাস, দেখো বায়োলজিতে এ শব্দ শেষে এ থাকা মানে কি? ট্রাইকাস শব্দের অর্থ কাটা, বুঝছো কিনা? তো মনে রাখবা বায়োলজিতে কোনো শব্দ শেষ প্রথমে যদি এ থাকে মানে কি নাই বোঝায়, নাই, তার মানে এটা কাটা নাই, কি নাই? কাটা নাই, বুঝছো? দুই লম্বা কিন্তু একটা মধ্যে কাটা আছে, একটা মধ্যে কাটা নাই, এভাবে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা গেল। এবার আসো ঝামেলা হচ্ছে কি ভাইয়া, আমি তো এটা একটা কি বলা যায়, স্টেনোটিল, হ্যাঁ, এটার নাম হলো বৃহত্তম, কিন্তু ক্ষুদ্রতমটা কেমন মনে রাখতে পারি, ঠিক আছে? তো দেখো, এটার নাম গ্লুটিন, দুইটা নামের মধ্যে আছে, ঠিক আছে? স্টিরো, একটা হলো স্টেপটুলিন, একটা হলো স্টিরোলিন, দুইটা নাম লিন, কিন্তু দুইটা নামের মধ্যে আছে, একটা হলো স্টেপ টু, একটা হলো স্টেরিও, ঠিক আছে? এমনি বলবা, তুমি বলবা যে ভাইয়া আমি মুখটা যদি এরকম করি, স্টেরিও, কি বলবা? স্টেরিও উ বললে কি মুখটা একটু গোল হয়েছে না? বলো। স্টেপ টু বললে কি মুখ গোল হয় না? স্টেরিও বলতে গেলে মুখটা একটু গোল হয়, গোল হয়ে অনেক ক্ষুদ্র হয় না? গোলটা কেন ক্ষুদ্র না, অনেক ছোট না? ক্ষুদ্র দিকে কেমন রাখবে? স্টেরিও বলতে গেলে মুখ দিয়ে কি আসে? অনেক ক্ষুদ্র আছে, ক্ষুদ্র একটা ভাব আসে, তাই না? স্টেরিও, ক্ষুদ্র, ক্ষুদ্র মিলে লাগবে না, তুমি পড়ো যে ভাইয়া স্টেরিও বলতে গেলে মুখটা অনেক ছোট হয়ে যায়, বা গোল্লা একটা অংশ তৈরি হয়, ছোট্ট একটা গোল অংশ তৈরি হয় মুখের মধ্যে, ঠিক না? ও হিসেবে এটার নাম হবে কি? ক্ষুদ্রতম, মনে পারবা, ঠিক আছে? আর একটা কথা হলো যে ভাইয়া, যেহেতু অনেক ক্ষুদ্র, এটা যেহেতু ক্ষুদ্রতম, এই জন্য তার কাটা নাই, শেষ, বুঝছো? এই জন্য তার নাম অ্যাট্রাইকাস, বুঝছো? একসাথে কিন্তু কথাগুলো কভার হয়ে গেল ভাইয়া। স্টেরিও, মুখটা ও করতে গেলে মুখটা ছোট হয়, এটাই ক্ষুদ্রতম, এবং যেটা ছোট হয় যেন কাটা নাই, শেষ। কাটা নাই দিকে তো তার নাম অ্যাট্রাইকাস, এই মানে নাই, ঠিক আছে না? তাহলে বলো তো এই জায়গাগুলো একসাথে কভার হয়ে গেল না? এটা যদি অ্যাট্রাইকাস হয়, হলোট্রাইকাস, যেটা মধ্যে হলোট্রাইকাস, এর মধ্যে কাটা আছে, ঠিক না? আর বদ্ধ কোনটা? ভ, শেষ, বুঝছো? তো তোমাকে পড়াগুলো কমপ্লিট করে পড়তে হবে, পড়া গুছাইতে হবে, পড়া মনেও রাখতে হবে। এই যে পড়া গুছাইলাম, মনে রাখতে পারবে, মনে রাখার ট্রিক্স বলতেছি, এই কাজটা করতে পারলে তোমাকে কেউ আটকাতে পারবে না, কথা বুঝছো? মনে রাখবা। আচ্ছা, এবার আসো বাদ কিরকম, বাদ নিয়ে আসলে পরীক্ষা প্রশ্ন জীবনে আসে না, এইগুলো তোমরা কনফিউশনে পড়ে ফেলো, ঠিক আছে? আমি জানি না তোমাদের একাডেমিক এগুলো ক্লিয়ার ছিল কিনা, ঠিক আছে? আমি যতদিন পর্যন্ত তুমি এগুলো ক্লিয়ার করে পড়ছো, ততদিন পর্যন্ত ভুল হইতেই বারবার, বুঝছো? তো বাদ গুলা নিয়ে একটা বলবো যে এখানে কি থাকে, বারটা প্রশস্ত হয়, ঠিক আছে? প্রশস্ত বার হয়, বারবিওল থাকে, বারবিওল 3টা থাকে, ঠিক আছে? এগুলো পড়বা। আর এখানে কোনো বারবিওল থাকে না, সবকিছু মান না, শেষ। বারটা সুগঠিত নয়, এটার মধ্যে বল প্রশস্ত, শেষ। সব ভালো বৈশিষ্ট্য সব এটার মধ্যে, উন্মুক্ত, লম্বা, সবচেয়ে বড়, হিপোটোক্সিন, সব এটার মধ্যে আছে, এটার মধ্যে কিছুই নাই ভাব, ঠিক আছে? বুঝছো? তাহলে বলো এই নেমাটোসিস্টের প্রকারভেদ পারবা কিনা, বলো সবাই বলো, নেমাটোসিস্টের প্রকারভেদ পারবা কিনা? ও আচ্ছা, বুঝছি, সরি। আচ্ছা, মেহেরুন্নেসা তোমার নাম, আর ওর নাম হলো আয়েশা। আমি ভাবছিলাম ওর পুরো নাম হলো মেহেরুন্নেসা আয়েশা। না, আয়েশা নামটা কিন্তু সুন্দর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো সবাই বলো একটু যে নেমাটোসিস্টের প্রকারভেদটা ক্লিয়ার হয়েছে কিনা।
তোমাদের কমেন্ট কেন জানি আমি পরে দেখি, এই একটা সমস্যা। ঠিক আছে, ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা এভাবে পড়ছি, এরপরে আমাকে এই ছক থেকে আটকানো সম্ভব না। ঠিক আছে, টিক্স গুলো একটু খেয়াল রাখো, তাহলেই হবে। ওকে, মুছে ফেললাম তাহলে। হ্যাঁ, কেউ কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারো, সময় দিলাম, 1 2 3, মুছে ফেললাম। আমাদের এই মেডিকেল জার্নির প্রথম থেকেই আমাদের এই প্রিন্সিপাল বা এই নীতি ছিল যে আমরা প্রয়োজনে অন্যদের চেয়ে আধা ঘন্টা বাড়িয়ে ক্লাস দিব, তাও আমরা ভালো করে পড়বো। ঠিক আছে, এই যে পড়াগুলো ভালো করে পড়তেছি বা যারা শুরু থেকে কথা ছিলা, তারা বুঝবা এখন রিভিশনের সময় গিয়া যে ভাইয়া পড়াগুলো তো মনে থাকতেছে, পারতেছি। ঠিক আছে, বুঝবা ইনশাল্লাহ। ঠিক আছে, বাকিদের সাথে তোমার পার্থক্য হবে। আরো কয়দিন যাক না, কয়দিন পরে কান্দাকাটি শুরু, এখনই কান্দাকাটি শুরু হয়ে গেছে ভাইয়া রিভিশন দিতে গেলে সময় লাগে, ভাইয়া রিভিশন দিতে গেলে মনে থাকে না, ভাই আগে যা পড়ছি কিছু মনে নাই, নতুন করে সব পড়তেছি, কিছুই মনে থাকে না, কেমনে পড়মু, পড়া শেষ হয় না, পরীক্ষা হয় না, শুরু হইব কান্দাকাটি আর কদিন পরে দেখবা। এগুলো তো প্রতি বছর দেখি, ভালো করে না পড়লে এই সমস্যা। আর একটা লাস্ট পড়া আছে আমাদের, এটা হলো, আচ্ছা কিছু কথা মিস গেছে মনে, একটা দুইটা কথা। এটা হলো তোমার যে সিলেন্টারন কি, সিলেন্টারনের অপর নাম হলো ব্লাইন্ড গাট, ব্লাইন্ড স্যাক। হ্যাঁ, এখানে বহিঃকোষীয় পরিপাক হয়। দুই রকমের পরিপাক আছে, একটা হলো অন্তঃকোষীয় পরিপাক, একটা হলো বহিঃকোষীয় পরিপাক। ঠিক আছে, অন্তঃকোষীয় পরিপাক, একটা হলো বহিঃকোষীয় পরিপাক। তো দেখো পরিপাক নিয়ে একটু বলে ফেলি মুখে মুখে। ঠিক আছে, তুমি বই থেকে দেখো, এটা লিখলাম না খাতার ইয়ার মধ্যে। তো একটা বহিঃকোষীয়, অন্তঃকোষীয়। বহিঃকোষীয় একটা অপর নাম হলো আন্তঃকোষীয়, লেখা রাখো। বহিঃকোষীয় অপর নাম আন্তঃকোষীয়, অন্ত আর আন্ত কিন্তু এক না। ঠিক আছে, তো বহিঃকোষীয় মধ্যে বহিঃকোষীয় পরিপাকটা হয় সিলেন্টারনে, মনে রাখো। সিলেন্টারন কি দেহ গহ্বর না, দেহ গহ্বরের মধ্যে কি অন্তঃকোষীয় হইব? অন্তঃকোষীয় মানে কি কোষের ভিতরে, আর বহিঃকোষীয় মানে কি কোষের বাইরে। কোষের বাইরে মানে দেহ গহ্বর। দেহ গহ্বরটার নামটা কি? দেহ গহ্বরের নাম কি? ত্রিস্তরী ক্ষেত্রে দেহ গহ্বরের নাম হলো সিলোম, আর দ্বিস্তরী ক্ষেত্রে দেহ গহ্বরের নাম হলো সিলেন্টারন। সিলেন্টারনের অপর নাম কি? অপর নাম হলো ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক, নামটা অপর নামটা খেয়াল রাখবা। আর একটা হলো ভাইয়া একই সাথে এটা পরিপাকের কাজ করে, একই সাথে এটা সংবহনের কাজ করে, এজন্য এটাকে বলা হয় পরিপাক সংবহন গহ্বর, বা ইংরেজিতে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রো মানে পরিপাক, ভাস্কুলার মানে হচ্ছে ভেসেল, ভেসেল মানে তো নালী, নালী দিয়ে পরিবহন হবে, তাহলে একসাথে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। অপর নামগুলো খেয়াল রাখবা, এটাই, এটা ক্ষয়ের টপিক আর কি, সিকিউতে আসতো আগে। আচ্ছা আচ্ছা, অন্তঃকোষীয় পরিপাকে কি পরিপাক হয় না তুমি এটা পড়বা। ঠিক আছে, বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে শুধুমাত্র শর্করা পরিপাক হয়, এরকম তো লেখা আছে নাকি? না, শর্করা এবং লিপিডের পরিবর্তন হয় না। মনে রাখবা একটা কথা, যে বহিঃকোষীয় পরিপাকে শুধুমাত্র প্রোটিন পরিপাক হয়। ঠিক আছে, শুধুমাত্র প্রোটিন, শর্করা এবং লিপিড কোনো পরিবর্তন হয় না, এটা ভালো করে দাগ দিয়ে রাখবা বই থেকে। আর অন্তঃকোষীয় পরিপাকে মনে রাখবা মোটামুটি সবই পরিপাক হয়, তবে স্টার জাতীয় পদার্থ হয় না, এটাই মেইন কথা। এখানে রিভিশন দেওয়ার সময় দুটো লাইনই পড়ে যাবে এখান থেকে। স্টার বা শ্বেতসার, বাংলায় তো শ্বেতসার, স্টার বা শ্বেতসার কি হয় না, পরিপাক হয় না। পরিপাক তুমি এই কথাটাই করবা। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। এবার এটা যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে, আমি চলে যাই হচ্ছে আমাদের হাইড্রোজেন চলনে। ঠিক আছে, চলন টপিকটা সহজ, কিন্তু এখন তোমরা ভুল করো। ঠিক আছে, তোমাকে আমি সাজায় দেওয়ার বুদ্ধি বলি, কিভাবে সাজায় নিবা চলন টপিকটা, এটাও ছক করে সাজায় নিবা। এইভাবে সাজাই নিবা একটা ছক কইরা। আমি পুরো ছকটা বানাই দিব না, তোমরা করবা এটা। ছকের বুদ্ধিগুলো তোমাকে বলি, যে এরকম ভাবে সাজাইবা যে চলনের নাম, হাইড্রা চলনের নাম, এটা পড়াইলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার শেষ, আর কিছুই নাই। নাম্বার 1, 1 2 3 লিখবা অপর নাম আছে কিনা, এই চলনের অপর নাম আছে কিনা। আর লিখবা বিশেষ কথা, কি লিখবা? বিশেষ কথা, বুঝছো কিনা, স্পেশাল কোনো কথা আছে কিনা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার 1 সমাজ সোল্টিং, ডিগবাজি, তারপরে তোমার হচ্ছে লুপিং, হামাগুড়ি, এগুলো পড়বা। তোমাকে মুখে মুখে বলবো, টিক্স গুলো ফলো করবা তুমি কি বলতেছি। ঠিক আছে, লুপিং এবং সমাজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লুপিং দেখো, সাধারণ বুদ্ধি বুঝছো কিনা। নাম লিখবা, চলনের নাম, এই চলনের কোনো অপর নাম আছে কিনা লিখবা, বিশেষ কোনো কথা আছে না সম্পর্কিত এটা লিখবা। ঠিক আছে, লুপিং, লুপিং, লতে মনে রাখবা লম্বা দূরত্ব, তবে মনে রাখবা কি লম্বা দূরত্ব। কিন্তু মনে রাখবা কোনো একটা বড় কাজ করতে চাইলে, লম্বা কাজ করতে চাইলে এটাকে আস্তে আস্তে যাইতে হবে। ঠিক আছে, না মজার একটা ব্যাপার আছে। তোমরা কনফিউশন পড়া কখন জানো, আমি তোমাকে বলি, তুমি এই চলন টপিকটা পড়ার পরও কনফিউশনের পড়ার উপায় হইলো তুমি চলে যাবা তোমাদের আলমুল স্যারের বইয়ের ছকের মধ্যে, লুপিং এবং সমাজ সোল্টিং এর মধ্যে একটা ছক দেওয়া আছে, ভালো করে দেখবা চলনের পরপরই। এই জায়গাটা পড়লে তুমি পুরো কনফিউজ হয়ে যাবে, কি কইলো
কি পড়ছিলাম কি কইলো সবার পর কনফিউজ করে দেবা। আমি তোমার পুরোটা ক্লিয়ার করি, ব্যাপারটা ক্লিয়ার করে দেখো। লতে লুপিং, লতে লম্বা দূরত্ব, লম্বা দূরত্বের সময় কোন চলন ব্যবহার করবো? লুপিং, নাম্বার 1। নাম্বার 2, যখন তুমি লম্বা দূরত্বে যাইতে চাইবা, মনে করো যে হাইডা অনেক দূরত্বে জার্নি করতে চায়, তখন কিন্তু সে শক্তি বাঁচায় বাঁচায় চলবে, আস্তে আস্তে যাবে। মনে রাখো লম্বা দূরত্ব হইলো এটা ধীরে গতি, এটা কিন্তু কি ধীর গতির চলন, ঠিক আছে? এটা কিন্তু কি ধীর গতির চলন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে? তো এটা তুমি মনে রাখবা যে লম্বা দূরত্ব কিন্তু কি ধীর গতি বা মন্থর গতি সম্পন্ন একটা প্রক্রিয়া এটা, ঠিক আছে? এবং যদি বলে হাইডার বিশেষ স্পেশাল চলন কোনটা, এটা ঠিক আছে, এটা স্পেশাল। কারণ লম্বা দূরত্বের সময় তোমাকে স্পেশাল হইতে হবে না। মনে করো যে তুমি এখান থেকে যাইবা, এখান থেকে তুমি বাজারে যাইবা, বাজারে গেলে কি আর খুব স্পেশাল ভাবে গাড়ি টাড়ি নিয়ে যেতে হইব না। তো মনে রাখো তো বিশেষ চলন কখন, তারা বিশেষত্ব দেখাবে কখন? লুপিং এর সময়, মনে রাখবা। তাহলে যদি বলে হাইডার বিশেষ চলন পদ্ধতি কোনটা, তুমি বলবা যে ভাইয়া যে চলনে অনেক লম্বা দূরত্ব যাইতে হয় সেই দূরত্বে, ঠিক আছে? তাহলে দেখো যদি বলে বিশেষ চলন কোনটা, এটা হচ্ছে লুপিং, ঠিক আছে? এই কথাগুলো তোমার পড়তে হবে, খেয়াল রাখো। তাহলে দেখো কনসেপ্টটা কি ভাইয়া? কনসেপ্টটা হচ্ছে অনেক লম্বা দূরত্ব যখন যাইতে হবে তখন সে শক্তি বাঁচায় বাঁচায় চলে, আস্তে আস্তে যায়, আস্তে আস্তে যায়, ঠিক আছে? যেমন লম্বা দূরত্ব লতে লুপিং, লতে লম্বা দূরত্ব তা আস্তে আস্তে যাবে, ধীর গতিতে যাবে, ঠিক আছে? এই একটা কথা। এবং এটা বিশেষ চলন পদ্ধতি, ঠিক আছে? তো অনেক লম্বা দূরত্ব তাকে স্পেশাল ভাবে গাড়ি টাড়ি নিয়ে একটু সাহায্য গুজে যাইতে হইব, ঠিক না? আচ্ছা, তাহলে মনে রাখো লুপিং দিয়ে এই কথাগুলো মনে রাখো, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে লুপিং নিয়ে তুমি এই কথাগুলো খেয়াল রাখবা, এটা যাতে ভুল না হয়। ছকটা সহকারে পড়বা, ছকটা পড়লে দেখবা যে কনফিউশন লাগতেছে, ঠিক আছে? এবং লুপিং এ একটা মাত্র লুপ তৈরি হয়, ঠিক আছে? একটা মাত্র লুপ তৈরি হয়, এটা পড়বা। আচ্ছা, লুপিং এর অপর নাম কি? জোকা চলন বা সোয়াপোকা চলন। জোকা চলন মানে জোকের মতো চলন, সোয়াপোকা কিন্তু এরকম। তো জোক কি অনেক স্পিডে চলে না, আস্তে 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 চলে, এটা হচ্ছে লুপিং, বুঝছো? ঠিক আছে, তাহলে তুমি লুপিং লাগবে এদিকে, অপর নাম লাগবে এদিকে, আর এই ধীরগতি বিশেষ কথা, বিশেষ চলন পদ্ধতি এটা লাগবে এদের মধ্যে, ঠিক আছে? গেল। এরপর আসো সমাজসল্টিং বা ডিগবাজি, ঠিক আছে? ডিগবাজি হচ্ছে দ্রুত চলন। দেখো ডিগবাজি বা এটাকে সমাজসল্টিং বলে, এটা মনে রাখো। দেখো পড়াগুলো সহজ, কিন্তু তোমাকে কোন জায়গায় ভুল হবে কি খেয়াল রাখতে হবে তোমাকে বলতেছি। দেখো ডি ডি দিগবাজি, ডি আছে না, ডিতে মনে রাখো দ্রুত, ডিতে মনে রাখো কি দ্রুত, মেসেঞ্জারের ভাষায় আর কি দ্রুত, হ্যাঁ ডিতে দ্রুত, ডিগবাজি দ্রুত, ডিগবাজি কি দ্রুত চলন পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, সমাজ সল্টিং না কয়েকটা কথা আছে এখানে, বুঝছো? কি সমস্যা আছে কোনো? আচ্ছা দেখো দ্রুত, আচ্ছা এটার অপর নাম সমাজ সল্টিং না, স দিয়ে কয়েকটা কথা আছে এখানে, বুঝছো? স দিয়ে কয়েকটা কথা আছে সমাজ সল্টিং এ। সতে মনে রাখবা সাধারণ চলন পদ্ধতি, এটা বিশেষ কোনটা, এটা সাধারণ কোনটা, এটা, ঠিক আছে? সাধারণ পদ্ধতি কোনটা, এটা হচ্ছে এটা। স দিয়ে মনে রাখবা স্বল্প দূরত্বে। তুমি যদি লুপিংটা মনে রাখতে পারো তাহলে এটা অটোমেটিক মনে থাকবে, এটা উল্টাটা হচ্ছে এটা, বুঝছো? মনে রাখবা যে দিগবাজি হচ্ছে নর্মালি যখন সে চলাচল করে তখন সাধারণ পদ্ধতি, যখন সে তুমি কমন সেন্স চিন্তা করো ভাই, কমন সেন্স চিন্তা করো, স্বল্প একটা দূরত্ব যাবে, স্বল্প দূরত্বে অল্প একটু দূরত্ব যাবা, তখন কি তোমাকে স্পেশাল ভাবে বিশেষ চলন পদ্ধতি কাজে লাগাতে হবে না, তখন তুমি নর্মালি ডিগবাজি দিয়া সাধারণভাবে চলাচল করবা, তাই না? তাহলে স্বল্প দূরত্বের সময় সতে সমাজ সল্টিং এ স দিয়া স্বল্প দূরত্ব, সতে মনে রাখবা সাধারণ চলন পদ্ধতি, ঠিক আছে? সাধারণত এটাই ইয়া করে। তাহলে বিশেষ কোনটা সাধারণ কোনটা খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবং মনে রাখবা ডিতে দুই, ডিতে কি মনে রাখবা দুই, এই যে মেসেঞ্জারের পাশে দুই বেরিয়ে কিনা দুই, মনে রাখবা এখানে দুইটা লোক তৈরি হয়, ঠিক আছে? তাহলে ডিগবাজি বা সমাজ সল্টিং এ ডিগবাজি ড দিয়া দ্রুত, ড দিয়া দুই মনে রাখবা, হ্যাঁ? ডি দিয়ার, হ্যাঁ ডি দিয়া দ্রুত, ডি দিয়া দুই, আরটা হলো যে সমাজ সল্টিং এ স দিয়া সাধারণ স্বল্প, স দিয়ে মিলে গেছে, বুঝছো? এবং দুটি লোক তৈরি হয়, ঠিক আছে? বুঝছো? তাহলে আশা করি তুমি এই দুইটা যে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো চলন, সমাজ সল্টিং এবং লুপিং, এটার মধ্যে কনফিউশন গুলা ক্লিয়ার করা সহকারে তুমি বুঝতে পারছো, ঠিক আছে? তো তুমি ছকটা করে সাজাই নিবা বইয়ের মধ্যে তোমার নিজের মতো করে, ঠিক আছে? স্পেশাল দুইটা চলন। এরপর গ্লাইডিং, গ্লাইডিং হচ্ছে পিছলানো চলন বলা হয়, পিছলানো চলন, পিছলে পিছলে যায়, এটাকে এমএবিএ চলন বলে। সবচেয়ে সবচেয়ে স্লো মোশনের গতি হচ্ছে গ্লাইডিং, এটা দেখাইবা, ঠিক আছে? সবচেয়ে স্লো কোনটা, স্লো মোশনের গতি হচ্ছে গ্লাইডিং, বুঝছো? গ্লাইডিং এর অপর নাম হচ্ছে তোমার কি, গ্লাইডিং এর অপর নাম হচ্ছে তোমার এমবিএস চলন, ঠিক আছে? এমবিএস চলন। তো পাদসাথীতে গ্রন্থিকোষের ক্ষরণ, হ্যাঁ গ্রন্থিকোষের পিচ্ছিল পদার্থ ক্ষরণের কারণে গ্লাইডিং চলন সম্পন্ন হয় এবং বুদবুদ সৃষ্টি হয়, বুদবুদের কারণে বেঁচে থাকতে পারে, ঠিক আছে? একটা কথা তোমাদেরকে বলতে মনে নাই, হলো হাইড্রাসদের গঠনটা মূলত হাইপোস্ট, এদের কি হাইপোস্ট মুখ থাকে, মনে রাখবে হাইপোস্টুম দিয়ে মুখ দিয়েই যে খাবার গ্রহণ করে এবং বজ্র পদার্থ ত্যাগ করে, ঠিক আছে? তার হচ্ছে দেহকাণ্ড আছে, দেহকাণ্ডের মধ্যে কি কি আছে, তার দেহকাণ্ডের মধ্যে তার কোষিকা আছে, কোষিকা 6 থেকে 10টা, এটা আমরা পড়ছি হাইডা বুলগারিসের মাঝখানে। নেমাটোসিস ব্যাটারি থাকে, তারপর হচ্ছে তোমার জননাঙ্গ থাকে, জননাঙ্গের মধ্যে উপরে থাকে হচ্ছে
শুক্রাশয় নিচে থাকে ডিম্বাশয়, শুক্রাশয়টা কোণাকার, ডিম্বাশয়টা গোলাকার, ঠিক আছে? ডিমের মতো গোলাকার মনে রাখবা। শুক্রাশয় ডিম্বাশয় কখন তৈরি হয়? শীতকালে, হেমন্ত শীতকালে, অপশনে দুইটা নাম থাকলে শীতকালে লাগাবো, শেষ। আর কি? আর হচ্ছে এদের মুকুল উদ্গম হইতে পারে, এটা তো বলছি। আর শেষে পাদচাকতি, পাদচাকতির মধ্যে পিচ্ছিল পদার্থকরণ হয়, পিচ্ছিল পদার্থকরণে গ্লাইডিং চলন সম্পন্ন করে, ঠিক আছে? সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে দীর্ঘ হইছে এটা। ভাষা, ভাষা চলতে পারে, এই একটা পড়া, ঠিক আছে? সাঁতারের মাধ্যমে চলতে পারে। তো এখান থেকে প্রশ্নের টাইপটা কি? কোশ্চেনের টাইপ হলে দেখো, এই দুটো নিয়ে ভেজাল করতে পারে, এই দুটো নিয়ে ভেজাল করতে পারে। কিভাবে ভেজাল করতে পারে? লুপিং সম্পর্কে সত্য নয় কোনটি, হাইড্রা চলন সম্পর্কে সত্য নয় কোনটি, বড় অপশনের প্রশ্ন দিতে পারে এখান থেকে, বড় অপশনের প্রশ্ন শক্তিকা। লুপিং সম্পর্কে সত্য নয় কোনটি অথবা হাইড্রা চলন সম্পর্কে সত্য নয় কোনটি। আর এটা টাইপের প্রশ্ন হলো নিজের কোনটি হাইড্রা চলন নয়, এও একটা প্রশ্ন আসে, নিজের কোনটি হাইড্রা চলন নয়। তো সাঁতারের মাধ্যমে চলতে পারে মনে রাখবা, বাঁচতে বাঁচতে চলতে পারে মনে রাখবা। হ্যাস্রানো, এটা ইংরেজি হলো ক্রলিং। দেখো ক্রলিং, দেখো ইংরেজিতে ভেবে লেখা আছে, এটা তোমরা একটা বই থেকে ভালো করে খেয়াল করো, আমি যেটা বলতেছি। ক্রলিং তোমাদের বইয়ের কত নাম্বার টপিক? এটা 6 নাম্বার টপিক। ক্রলিং, যার বাংলা হলো হামাগুড়ি, বাংলা কি? হামাগুড়ি। যার আরেকটা বাংলা হলো হ্যাসরানো, হ্যাসরানো, নতুন বই লেখা আছে হ্যাসরানো। তো হামাগুড়ি বা হ্যাসরানো, এটাকে এভাবে লেখা হয় পরীক্ষার মধ্যে, পরীক্ষার মধ্যে অপশন এভাবে লেখা হয় তোমাদের কনফিউজ করার জন্য। ক্রলিং, বুঝছো কিনা? তো ভালো করে চিনতে হবে, ভালো করে চিনতে হবে যে এটার কথা বলতেছে। লুপিং, ক্রলিং, ডিগবাজি, সমারসল্টিং, তো নামগুলো যাতে পেশ না লাগে, ঠিক আছে? গ্লাইডিং এর চলনটার উপর চলনটা এবার মতো চলে আস্তে আস্তে, হ্যাঁ এটা পড়বা। আচ্ছা, হ্যাস্টানো, এই ক্রলিং কথাটা খেয়াল রাখো। হাইটটা চলতে পারে, ওয়াকিং, ঠিক আছে? তোমার হয়তো নামটা শুনে অনেক সময় মনে হতে পারে হাটে, হাইটে আবার হাটে কেমনি? তোর না, এটা কিন্তু হাঁটতে পারে, ভাসতে পারে, সাঁতার কাটতে পারে, দেহের সংকোচন পোষণ। আর ডুবা, আরেকটা থেকে ডুবা, মানে দুইবার গিয়ে চলতে পারে। দেখো ডুবা, এখানে একটা তথ্য হইলে মনে রাখবা, ডুবা এখানে লেখার পর এখানে বিশেষ তথ্যের মধ্যে লিখবা যে এটা অনিচ্ছাকৃত চলন, ইচ্ছাকৃত চলন না। হাইডার অনিচ্ছাকৃত চলন কোনটা? ডুবা, প্রশ্ন আসতে পারে। ডুবার ইংরেজি কি? ড্রয়িং, ড্রয়িং, ঠিক আছে না? একটা প্রবাদ বাক্য ছিল, এ ড্রয়িং ম্যান ক্যাচেস এট এ স্ট্রো, কি একটা ছিল না প্রবাদ বাক্য? এ ড্রয়িং ম্যান ক্যাচেস এট এ স্ট্রো না কি একটা ছিল, জানে প্রবাদ বাক্য, প্রভাবস, হ্যাঁ ভুলে গেছি এটা আমি। তো বুঝছো কোন জায়গায় তোমার সতর্ক হয়ে পড়তে হবে? যে লুপিং, সমারসল্টিং সতর্ক হয়ে পড়বা। সবচেয়ে দ্রুত, সবচেয়ে ধীরগতির কোনটা? এটা। অনিচ্ছাকৃত কোনটা? ডুবা। আর ক্রলিংটা এভাবে দিতে পারে পরীক্ষায় ফেসলা করার জন্য, এটা খেয়াল রাখো, তাহলেই হবে। এতটুকু কথা যদি তুমি খেয়াল রাখতে পারো, আর তুমি যদি চাও যে এই ছকটা বানাই বা ছকটা বানাইতে পারো ইচ্ছা, তাহলে আরো সুন্দর গোছানো হয়ে যাবে। এরপর তোমাকে এখানে আটকানো সম্ভব না। তাহলে বলো হাইডা কমপ্লিট কি না? বলো হাইডা কমপ্লিট কি না? হাইডা শেষ করতে আমার 1.5 ঘন্টার মতো লেগে গেছে। সবাই বলো যে হাইডা কমপ্লিট কিনা, সবার হাইডা বুঝছো কিনা? হ্যাঁ, আরোহণ অবরোহণ, হ্যাঁ ভালো কথা। এই রোজা বলছে আরোহণ অবরোহণ, হ্যাঁ আরোহণ অবরোহণ। আসলে এই ক্রলিংটার উপর মনে হয় আরোহণ অবরোহণ লেখা আছে কোন একটা বইয়ে, ক্রলিং এর উপর নাম মনে হয়। আর তুমি তো হামাগুড়ি মানে কি বলতো? হামাগুড়ি কখনো দিছো? হামাগুড়ি দিয়ে দেখো তো, একবার দেখো তুমি উপরে উঠতেছো নিচে নামতেছো। হামাগুড়ি দেওয়ার সময় দেখবা যে একবার উপরে উঠতেছো, পিঠটা উপর দিকে উঠতেছে, নিচে উঠতেছে, এটা বলে অবরোহণ আরোহণ, বুঝছো? অবরোহণ আরোহণ পদ্ধতি বলা হয় এটাকে, বুঝছো? অবরোহণ আরোহণ পদ্ধতি কি? হাইড্রা চলন পদ্ধতি, ঠিক আছে? সবাই একটু আমাকে জানাও যে ক্লিয়ার কিনা। হাইডা আমি মোটামুটি কিছুই বাদ দেই নাই, তোমরা আরেকবার রিডিং দিবা লাস্ট বারের মতো, মনে রাখবা যে এটাই লাস্ট পড়া, আর পড়বো না, ঠিক আছে? এটা লাস্ট বারের মতো পড়া, লাস্ট বারের মতো ফিনিশিং রিভিশন, এবং পড়াগুলো গুছিয়ে নিবা। বিশেষ করে তোমাকে হাইডার প্রজাতি সংখ্যা এই ছকটা করে নিবা, নেমাটোস্টের ছকটা করে নিবা, তারপরে এই চলনের ছকটা করতে পারো, ঠিক আছে? আর যেগুলো ছোট 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 কথা বলছে এগুলো খেয়াল রাখো, তাহলে শেষ হাইডা, বুঝছো? নেক্সট টাইম এমন ভাবে তুমি পড়বা যাতে তোমার হাইডা নেক্সট টাইম তোমাকে 10 মিনিটের রিভিশন দিতে পারো হাইস্ট, বুঝছো? বুঝাই নিবা। তুমি নেক্সট টাইম বই খুলবো না, দিয়ে চিন্তা করতে শুরু করবা যে দিয়ে কি আছে ভাইয়া বলছিল, দিয়ে চিন্তা করে দেখি। নোটটা রাখবা, অবশ্যই নোটটা বইয়ের মধ্যে লাগাই দিবা। দিয়ে তোমার যা যা শিখাইছি সুন্দর একটা ছোট্ট একটা কাগজের মধ্যে নোট করে বইয়ের মধ্যে লাগাই দিবা। নেক্সট টাইম ময়ের দিকে তাকাই দেবা, দেখবে দিয়া পড়তে থাকলে তোমার বইয়ের অর্ধেকের বেশি শেষ, চ্যাপ্টারের অর্ধেকের বেশি শেষ, ঠিক আছে? তো মোটামুটি ক্লিয়ার কিনা বলো সবাই? আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আমি বলছিলাম যে তোমরা অনেকে পড়ছো ব্যাপারটা, কিন্তু অথবা অনেকে গুছাই পড়ো নাই, অথবা পড়লেও অনেক কিছু মনে রাখতে পারতা না। তো সেগুলো আমি ধরে ধরে কি ছোটখাটো জায়গাগুলো ধরে ধরে দেখানোর চেষ্টা করছি, কিভাবে গুছাই পড়বা, ঠিক আছে? তো দিয়া পড়তে গেলে কিন্তু আমাদের হাইডা চ্যাপ্টারে অনেকগুলো জিনিস শেষ, আমরা প্রথমেই প্রমাণ দেখাইছি এটা, ঠিক আছে না? তো এই কথাগুলাই, ঠিক আছে? হাইডা এতটুকু কথা। তো মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগছে আমাদের চ্যাপ্টারটা শেষ করতে, ঠিক আছে?